করোনায় লাফিয়ে বাড়ছে মৃত্যু ও শনাক্ত একদিনে আরও ৮৫ জনের প্রাণহানি। রাজধানীতে হাসপাতালে বাড়ছে চাপ। ব্রিটেনে ভারতীয় ভ্যারিয়েন্টের হানা, আতঙ্কে প্রবাসীরা। দেশে নাব্য হারানো ২৪টি নদী খননের সুফল পাচ্ছেন মধ্য পূর্বাঞ্চলের কোটি মানুষ। প্রায় ২,০০০ কিলোমিটার নদীপথ সচল। বন্যার পাশাপাশি কৃষি ব্যয় কমার আশা স্থানীয়দের। ভোরের সময়ে সঙ্গে আছি ফয়সাল মোরশেদ। ড্র হলেও গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে ওঠায় উচ্ছ্বসিত ফ্রান্স। বেনজেমার জোড়া গোলে শেষ ১৬ টিকিট কাটল গতবারের রানার্স আপধারীরা। তবে আক্ষেপ ছিল সহজ কিছু গোল মিস করায়। প্যারিস থেকে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপের ফ্রান্স ও পর্তুগালের হাই বুলডোজার ম্যাচটি। আর এই ফলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ফ্রান্সের জন্য দ্বিতীয় পর্বে যাওয়া অনেকটা নিশ্চিত হলেও পর্তুগালের জন্য যেন ঝুলেই থাকলো। অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে পুরো ম্যাচ জুড়েই। অন্যান্য ম্যাচের তুলনায় আজকের ম্যাচে ফ্রান্সের বার ও রেস্টুরেন্টগুলোতে ফরাসি দর্শক সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল কিছুটা বেশি। ম্যাচে ড্র করলেও খেলা শেষে উৎসব আর আনন্দে কোনো কমতি ছিল না ফরাসি দর্শক সমর্থকদের। বেনজেমা দুর্দান্ত, দীর্ঘদিন পর সে দলে ফিরে নিজেকে প্রমাণ করেছে। ম্যাচে আমরা বেশ কিছু সুযোগ নষ্ট করেছি, এটা না হলে ম্যাচটা আমাদের পক্ষেই আসতো। অন্যান্য ম্যাচের মতো আজকেও তারা খেলা শেষে আতশবাজি পুড়িয়েছেন, তবে কোনো ধরনের অঘটন ঘটেনি। সমর্থকরা বলছেন খেলা কিছুটা কঠিন ছিল, তবে তারা আরো ভালো খেলা আশা করেছিলেন বেঞ্জামিনদের কাছে। দেশ হিসাবে বিশ্বকাপ ও ইউরোকাপ দুইবার জেতার বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছে ফ্রান্স। আর সেটি তারা আসলে কতটুকু করতে পারবে তা দেখার জন্য দর্শক সমর্থকদের ফাইনাল অবধি অপেক্ষা করতে হবে। ফ্রান্সে প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ। এদিকে গ্রুপ পর্বে ২ ড্র সত্ত্বেও পরের পর্বে যাওয়ায় খুশি জার্মানরা। তবে ইউরো রাউন্ড অফ 16-এ জার্মানরা দাপট দেখবে এমনটাই প্রত্যাশা ডায়মন্ড ভক্তদের। জার্মানি থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বিট্টু বড়ুয়া। জার্মানির এই যে আজকের খেলা, এটি অনেকটা আসলে কষ্টের মধ্যে দিয়ে গেছে এমনটি মনে হয়েছে, এবং জার্মান বুন্ডেস ট্রেনার জোয়াকিম লোও কিন্তু ঠিক যে ধরনের টেকনিক উনি ফলো করেছেন, জার্মানি হয়তো আজকে তেমন একটি ভালো করতে পারে নাই, বিশেষ করে গোল করার ক্ষেত্রে, কিন্তু তারপরেও তাদের চেষ্টার কোনো কমতি ছিল না এবং জার্মানরা কিন্তু যথেষ্ট মন দিয়ে খেলেছে, যার জন্য প্রথম 11 মিনিটের মাথায় যদিও গোল খেয়েছে, কিন্তু তারপরে কিন্তু তারা চেষ্টা করেছে আবার ফিরে আসার জন্য। জার্মান ভক্তরা বলছে যে কেউ কেউ বলছে আমার দিদিমাকে অথবা আমাদের ঠাকুরমাকে শুভেচ্ছা, কিংবা নানিকে শুভেচ্ছা, কেউ কেউ বলছে আমার বাবাকে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে জার্মান আসলে যেভাবে হোক ড্র করে হলেও টেবিলের তৃতীয় পর্যায়ে থেকেও কিন্তু তারা এই প্রথমবারের মতো কিন্তু অনেক কষ্ট করে হলেও কিন্তু দ্বিতীয় রাউন্ডে যাওয়ার যে যোগ্যতা, সেটি কিন্তু জার্মান জাতীয় দল কিন্তু অর্জন করেছে। তবে জার্মান জাতীয় দলের কিন্তু বল দখলের লড়াই কিন্তু জার্মানরা এগিয়ে ছিল, কিন্তু তারপরেও কিন্তু যে গোল করতে না পারার যে একটা বড় ব্যর্থতা, সেটি কিন্তু আজকে ফুটে উঠেছে জার্মান জাতীয় দলের খেলায়। তবে আগামীতে জার্মান জাতীয় দল খুব ভালোভাবে ফিরবে এবং ঐতিহ্য আদর্শ নিয়ে জার্মান ফুটবল দল আবারও জিতবে এবং চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছবে ভক্তদের, এমনটি আশা। এবারে করোনা প্রসঙ্গ। কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না দেশের করোনা পরিস্থিতি। ঢাকার বাইরেও লাগামহীনভাবে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। এরপরও গ্রামের লোকজন সচেতন না হওয়ায় রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘন্টায় সারা দেশে ৮৫ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার বেড়ে ২০% ছাড়িয়েছে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলেই ৫৫ জন। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে রিপোর্ট। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু ও সংক্রমণের হার। শহর কিংবা গ্রাম, সব জায়গায় শ্বাসকষ্ট, জ্বর, সর্দি কাশি নিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। অনেকে আবার মৌসুমি জ্বর বলে বিষয়টি উড়িয়ে দিচ্ছেন কিংবা সামাজিকতার ভয়ে চেপে যাচ্ছেন। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। খুলনা অঞ্চলে ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৬ জন। করোনা ডেডিকেটেড হাসপাতালে নমুনা দিতে আসা সাধারণ মানুষের হয়রানির অভিযোগের শেষ নেই। যখন টিকিট দিচ্ছে, এটা খুবই গাদারি, দাঁড়াই আছে তীর্থের কাকের মতন, এইভাবে চলতেছে।
রাজশাহী অঞ্চলে করোনা আক্রান্তদের সঙ্গে বাড়ছে উপসর্গ নিয়ে রোগীর ভিড়। এতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। 24 ঘন্টায় রাজশাহী বিভাগে 18 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগীদের বেশিরভাগই গ্রামের। ডে বাই ডে যে পরিস্থিতির দিকে যাচ্ছে, আমাদের ফিউচার যে কি আছে আল্লাহ তালাই ভালো জানে। কোথায় রুগী নিয়ে রাখবে বা থাকবে কিনা এরকম নিজেরাই ইনডিসিশনে ভুগছে, অনেকে চলেও যাচ্ছে। দেখা যাচ্ছে যে আমরা বেড বাড়াচ্ছি আর রুগী তার চেয়ে বেশি হারে বাড়তেছে। গ্রামের লোকজন আমরা করোনা হলে বলতেছি আমি করোনা হয়েছে, ওরা একটা লুকায়। সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা যশোরের অবস্থা বেগতিক। জেলার হাসপাতালগুলোতে একদিনে 9 জন মারা গেছেন। এদিকে হঠাৎ করেই মৃত্যুর মিছিল বেড়ে গেছে সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে। 24 ঘন্টায় 8 জন মারা গেছেন। আক্রান্তের হার 51.54%। ভারতীয় ভেরিয়েন্টেরই সংক্রমণটা ছড়িয়ে পড়েছে, এমন করে সে কারণেই মৃত্যুর হারটা আগের থেকে একটু বেশি। সাতক্ষীরায় থামছে না মৃত্যু ও সংক্রমণের হার। 24 ঘন্টায় করোনায় ও উপসর্গে 8 জনের মৃত্যু। ভয়াবহ পরিস্থিতি চুয়াডাঙ্গায় একদিনে সর্বোচ্চ শনাক্তের হার 90%। মারা গেছেন 5 জন। চট্টগ্রামে প্রতিদিনই হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় বিভাগটিতে 7 জন মারা গেছেন। লাবিব হাসান, সময় সংবাদ। ভারতীয় ভ্যারিয়েন্টের প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর হাসপাতালগুলোতেও। এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী 1 সপ্তাহেই ঢাকা মেডিকেলের কোভিড ইউনিটে আর রোগী ভর্তি নেওয়া সম্ভব হবে না। সংক্রমণের লাগাম টানতে এলাকা ভিত্তিক লকডাউনকেই ভালো উপায় বলছে আইইডিসিআর। তবে চিকিৎসা ব্যবস্থাপনার প্রস্তুতিও সমান তালে বাড়ানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা। ভাইরাস তার নিজস্ব ধর্ম অনুসারে পরিবেশ পরিস্থিতির সঙ্গে মিলিয়ে নিতে নিজের রূপ বদলায়। এরই ধারাবাহিকতায় কোভিড-19 যুক্তরাজ্যে আলফা, দক্ষিণ আফ্রিকায় বিটা, ব্রাজিলে গামা আর ভারতে ডেল্টা ভ্যারিয়েন্টে রূপান্তরিত হয়েছে। আর এদেশের সীমান্ত এলাকায় দাপিয়ে বেরিয়ে ডেল্টা ভ্যারিয়েন্ট এখন দখল করে নিচ্ছে গোটা দেশ। এর প্রভাবে রাজশাহী, খুলনার পরে এবার এগিয়েছে রাজধানী ঢাকার দিকে। 2 সপ্তাহ আগেই যেখানে ঢাকা মেডিকেলে 10 থেকে 20 জন কোভিড রোগী আসতো দিনে, চলতি সপ্তাহে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 35 থেকে 40-এ। চাপ বাড়ছে রাজধানীর অন্যান্য কোভিড হাসপাতালেও। তো এই যে 36 to 40 পার ডে যদি আমাদের অ্যাডমিশন হয়, আমাদের 10 দিনই আমাদের হাসপাতাল ভরে যাবে, তখন আমরা কাউকে জায়গা দিতে পারবো না। তো এই যে একটা পরিস্থিতি আমরা সামনে দেখতে পাচ্ছি, এটা তো ভয়াবহ পরিস্থিতি। এরই মধ্যে স্থানীয়ভাবে লকডাউন হয়েছে বেশ কিছু এলাকা। ঢাকায় সংক্রমণ রোধে বন্ধ রাখা হয়েছে দূরপাল্লার সব যান। সংক্রমণের চেইন ভেঙে ফেলতে এই লকডাউনকেই উত্তম পথ মানছে আইইডিসিআর। যে কোনো লকডাউনের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে ট্রান্সমিশন সাইকেলটা ব্রেক করা, সেটা চেষ্টাই করা হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং এটা অন্যতম পন্থা। পাশাপাশি টেস্ট, আইসোলেশন আর হাসপাতালের সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। ফুল ওপেন হয়ে গেলে একসাথে যে হ্রাস অফ পেশেন্ট হবে সেটা ঠেকানোর মতো ক্যাপাসিটি আমাদের হাসপাতালের নেই। একই সঙ্গে টিকাদান কর্মসূচিকেও আরও গতিশীল করার পরামর্শ তাদের। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার সঙ্গে বন্ধ রয়েছে সারা দেশের দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল। সেই সঙ্গে লকডাউন চলছে ঢাকার আশেপাশে 7 জেলায়। তবে ছোট ছোট যানবাহনে 5 থেকে 10 গুণ বেশি ভাড়া দিয়ে রাজধানীতে প্রবেশ এবং বের হচ্ছেন সাধারণ মানুষ। আবার কেউ বা পায়ে হেঁটে ছুটছেন গন্তব্যে। করোনার লাগাম টানতে মঙ্গলবার সকাল থেকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন রাজধানী। ঢাকার আশপাশে 7টি জেলায় চলছে কঠোর লকডাউন, যার প্রভাব পড়েছে ঢাকার প্রবেশ মুখগুলোতে। বুধবার সকাল থেকে বিভিন্ন প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আমি যেখানে জব করি সেখানে তো আপনার গাড়ি ঘোড়া বন্ধ, এখন তো কিভাবে যাব? দূরপাল্লার বাস বন্ধ থাকায় সুযোগ নিয়েছে বিভিন্ন ছোট যানবাহন, রিক্সা, ভ্যান সহ মৌখিক চুক্তিতে চলছে বিভিন্ন মোটরসাইকেল। বাসে আমাদের 100 থেকে 150 টাকার ভাড়া, তো সেখানে আমাদের 1100 টাকা দিয়ে যেতে হচ্ছে। ঢাকা থেকে যে সমস্ত মানুষ বাইরে যাইতেছে সেগুলো আমরা নিষেধ করতেছি, এবং যারা মাস্ক পরতেছে না তাদেরকে মাস্ক পরার জন্য আমরা সচেতনতা বোধ করতেছি। করোনার লাগাম টানতে নারায়ণগঞ্জে লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছে প্রশাসন। যানবাহন ঠিক মতো পাওয়া যাচ্ছে না, আবার ভাড়া বেশি রাখছে। 5 টাকার ভাড়া 10 টাকা, 15 টাকা, তারপরে ঠিক মতো আসা যায় না। এদিকে দূরপাল্লার বাস বন্ধের নির্দেশনা উপেক্ষা করেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলার গণপরিবহন চলতে দেখা গেছে। মানবো কিভাবে স্যার, পেটে খিদে কি করবো? ঢাকার সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্নই।
হঠাৎ 2-1টা গাড়ি আসে, সেগুলো আমরা নিবৃত্ত করার চেষ্টা করতেছি। লঞ্চ চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া বাংলাবাজার ফেরিঘাটে জরুরি পণ্যবাহী ফেরি দিয়েই গাদাগাদি করে গন্তব্যের উদ্দেশ্যে ছুটছে মানুষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক সংকটের কারণে ভ্যাকসিনেশন কার্যক্রমে কিছুটা বাধার সৃষ্টি হলেও দেশের সব মানুষ যাতে টিকা পান সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, অগ্রাধিকার ভিত্তিতে যারা টিকার ডাবল ডোজ নিয়েছেন তারাই সমালোচনায় নেমেছেন। নির্দিষ্ট পরিকল্পনা, দর্শন ও আদর্শ নিয়ে কাজ করার ফলেই দেশের অগ্রগতি সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া আওয়ামী লীগ পা রাখল প্রতিষ্ঠার ৭৩ বছরে। করোনার মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানেও নেই উৎসবের কোনো ঘনঘটা। বুধবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শুধুমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার কারণেই রাজপথে জীবন গেছে অগণিত আওয়ামী লীগ কর্মীর। বারবার আঘাত এসেছে দলের ওপরও। আওয়ামী লীগ তো হীরার টুকরা, যতবার কেটেছে তত আরো জলজল হয়েছে, আরো নতুনভাবে জ্যোতি ছড়িয়েছে। যে সংগঠন মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গড়ে ওঠে, সেই সংগঠনকে এত সহজে শেষ করে দেয়া যায় না। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু ভোগ বিলাস আর হত্যায় মগ্ন ছিল বলেও আক্ষেপ প্রধানমন্ত্রীর। মার্শাল্লাহ জারি অবস্থায় যে দল তৈরি করে, সেটাই একটা হলো বিএনপি, আর পরবর্তী আর একটা হলো জাতীয় পার্টি। বিএনপি জাতীয় পার্টি তো জনগণের কল্যাণের জন্য কাজ করেও কিন্তু উঠে আসেনি। আজকে বাংলাদেশের যে উন্নয়ন, তো সেটাও কিন্তু আওয়ামী লীগের হাতেই। আমাদের উন্নয়নে কোনো ম্যাজিক না, এটা আমাদের পরিকল্পনা, একটা দর্শন, একটা আদর্শ। করোনা সংকটের মধ্যেও দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশই ভালো অবস্থান ধরে রেখেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, বৈশ্বিক সংকটের পরও দেশের সবাইকে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করছে সরকার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে যেন এই ভ্যাকসিনটা পৌঁছে যায়, তার ব্যবস্থা আমরা পর্যায়ক্রমিকভাবে নিচ্ছি এবং সেটাই আমরা করব। যাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আগেভাগে ভ্যাকসিন দিয়েছি, তাদের 2 ডোজ নেওয়ার পর তারা এখন সমালোচনা করেন, অথচ তারাই কিন্তু সবার আগে নিয়েছেন। তো সেটাই অবাক লাগে যে তারা যখন নিয়েছিলেন তখন তো এই কথা বলেননি। রাজনৈতিক শক্তি হয়ে মানুষের জন্য সর্বান্তকরণে কাজ করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান সরকার প্রধান শেখ হাসিনা। অতন্ত্র প্রহরীর মতো বাংলাদেশের মানুষের পাশে থাকবে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে দলের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ নেতারাও। এ সময় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ। বাংলাদেশের স্বাধীনতা অর্জন সহ জাতির প্রতিটি ইতিবাচক অর্জনের নেতৃত্বে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অভিজ্ঞ এই রাজনৈতিক দলটির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বুধবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর দলের পক্ষ থেকে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, অতীত বর্তমানের মতো ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়েই দেশের উন্নয়নে কাজ করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ জনগণের সাথে ছিল, জনগণের সাথে আছে এবং ভবিষ্যতেও জনগণের সঙ্গে আওয়ামী লীগ থাকবে। কোনো ষড়যন্ত্রই দেশের মাটি ও মানুষকে আলাদা করতে পারবে না বলেও জানান দলের সাধারণ সম্পাদক। শত ষড়যন্ত্রই আওয়ামী লীগকে মাটি মানুষ থেকে এ যাবৎ বিচ্ছিন্ন করতে পারেনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও পারবে না। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা যে ঐতিহ্য আমরা বহন করে চলছি, এই ধারা অব্যাহত থাকবে।
সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে আওয়ামী লীগ কাজ করে যাবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। করোনার ভ্যাকসিন পেতে রাশিয়া সহ সম্ভাব্য সব উৎসের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব সম্প্রদায় চাইলে ভ্যাকসিন উৎপাদন চেইনে যুক্ত হতে পারবে বাংলাদেশও। বুধবার মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন 2021-এ ভিডিও বার্তায় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, রোহিঙ্গারা শুধু বাংলাদেশ নয়, পুরো এই অঞ্চলের নিরাপত্তার জন্যই বড় ঝোঁকে। তাদের নিরাপদ প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায় কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। Forcibly displaced Myanmar nationals, Rohingyas, for about 4 years. They are posing huge security threat to Bangladesh as well as the region. We have sheltered them on humanitarian ground, but such a huge population can't be lost for indefinite period. Hence, may I request to the world community to assist us in dignified and peaceful repatriation of Rohingyas. করোনা ভাইরাসের বিপর্যয়ে যেন কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছে না যুক্তরাজ্য। পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের হার। দেশটির মধ্যবর্তী অঞ্চল ম্যানচেস্টারে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের হানা নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। ব্রিটেনে 5 মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে বুধবার, একদিনে যা ছাড়িয়ে গেছে 16,000। বিশেষ করে ভারতীয় ভেরিয়েন্টের কবলে পড়ে লকডাউন পরিকল্পনা নিয়ে হিমশিম খাচ্ছে ব্রিটিশ সরকার। ম্যানচেস্টার ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে সংক্রমণ বেড়ে চলেছে। এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি সহ এশিয়ান অঞ্চলের অভিবাসীদের বসবাস। ব্রিটেনের সাথে ভারতের ভ্রমণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দেরিতে কার্যকর হওয়ার কারণে অতিমাত্রায় সংক্রমিত হচ্ছে বলে মনে করছেন এই বাংলাদেশি চিকিৎসক। প্রতিটি এলাকায় কিন্তু কোভিডের সংখ্যা বেড়ে যাচ্ছে। হাসপাতালে রোগীর সংখ্যাও অনেক বেড়ে গিয়েছে। তাদের মধ্যে মেজরিটি কিন্তু আনভ্যাকসিনেটেড। সুতরাং দেখা যাচ্ছে যারা ভ্যাকসিন নিয়েছেন তারা অনেকটা প্রোটেকশন পাচ্ছেন। বৃহত্তর ম্যানচেস্টারের অধীনে 10টি এলাকার মধ্যে 7টিতে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। ঘন বসতিপূর্ণ এলাকা ও অভিবাসী সম্প্রদায়ের মধ্যে করোনা সচেতনতা কম, যে কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। Holding vaccine surgeries, so many people are taking the vaccine. You know, our people also live in overcrowded housing. সাধারণ চলাফেরায় নিষেধাজ্ঞা না থাকলেও একান্ত প্রয়োজন ছাড়া চলাফেরা বা ভ্রমণ না করতে আহ্বান জানানো হয়েছে। দেশটির 60% বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে এর মধ্যে করোনা টিকার 2 ডোজেই দেওয়া হয়েছে। আর করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি আছেন 1,500-এর বেশি। শোয়েব কবির, সময় সংবাদ, যুক্তরাজ্য। এদিকে ভিন্ন চিত্র স্পেনে। করোনা সংক্রমণের হার কমে যাওয়ায় মাস্ক পরা ছাড়াই স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন দেশটির জনগণ। আগামী 26শে জুন থেকে কার্যকর হবে এ আদেশ। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সম্প্রতি বার্সেলোনা সফরে সরকারের গৃহীত এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা সংক্রমণ কমে যাওয়ায় স্পেনের সামনের দিনগুলোতে রাস্তাঘাট এবং সবার চেহারা আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের এই ঘোষণায় উচ্ছ্বসিত স্পেনের সাধারণ মানুষ। সরকারের নতুন এই সিদ্ধান্তকে আমরা অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। 26 তারিখের পর উন্মুক্ত জায়গাতে মাস্ক পরতে হবে না। এই উদ্যোগ নিঃসন্দেহে আনন্দের বার্তা বয়ে আনছে। এটা শোনার পরে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে তাদের মাঝে অনেকের মাঝেই স্বস্তি ফিরে এসেছে। আমরা অনেক আনন্দিত। পৃথিবী আবার হাসি খুশিতে ভরে উঠুক, আমাদের এটাই প্রত্যাশা। এমনিতেই সবসময় আনন্দ উল্লাসে মেতে থাকতে ভালোবাসে স্পেনের মানুষ। করোনা মহামারীর কারণে বিভিন্ন বিধিনিষেধে দীর্ঘদিন ঘরবন্দি থাকায় অনেকটা হাঁপিয়ে উঠেছেন তারা। করোনার সংক্রমণ কমে যাওয়ায় মাস্ক ছাড়া বাইরে বের হওয়ার এমন ঘোষণায় স্বাভাবিক জীবনে ফেরার আশা করছেন তারা। আমরা দীর্ঘ 1 বছর অনেক কষ্ট করেছি, মাস্ক পরে চলাফেরা করতে হয়েছে, কাজকর্ম করতে হয়েছে। আমরা এখন মুক্ত। স্পেনের মাস্ক তুলে নেওয়া হচ্ছে,
জি, অবশ্যই এটি গুরুত্বপূর্ণ সংবাদ এবং এটি আনন্দের খবর। তো আমি আশা করি শিশু এবং যারা বয়স্করা আছেন তারা অনেক আরাম পাবেন এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত বছরের মে মাসে গণপরিবহনে চলাচলে মাস্ক পরা বাধ্যতামূলক করে দেশটি। এর পরের সপ্তাহেই 6 বছরের ওপর বয়সী সবার জন্যই বাইরে মাস্ক বাধ্যতামূলক করা হয়। কেউ এ নিয়ম ভাঙলে জরিমানার বিধান করা হয়। সময় সংবাদ, স্পেন। ভোরের সময়ে আরও থাকছে। দিনাজপুরে আবারও অস্থির চালের বাজার। সপ্তাহের ব্যবধানে 50 কেজির বস্তায় গুনতে হচ্ছে 200 টাকা বেশি। মিল পর্যায়ে দাম বাড়ায় কারণ বলছেন ব্যবসায়ীরা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খুলনা 2 আসনে সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার সকালে চেয়ারম্যান ও কমিশনের উপস্থিতিতে এ চার্জশিট অনুমোদন দেওয়া হয়। চার্জশিটে বলা হয়, সাবেক এই সংসদ সদস্য 20 লাখ টাকা সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেয়েছে দুদক। পাশাপাশি 1,58,57,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও প্রমাণিত হয়েছে। 2019 সালে 7 আগস্ট এমপি মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগ রয়েছে, এমপি থাকাকালীন অবৈধভাবে খুলনা সিটি কর্পোরেশন ও অন্যান্য অফিসের ঠিকাদারির কাজ বাগিয়ে নিয়েছেন মিজানুর। এছাড়া বেশি দামে জমি কিনে তা কম মূল্যের বিনিময়পত্র তৈরি করেও সম্পদ গোপন করেন সাবেক এই এমপি। জাতীয় পরিচয়পত্র ইস্যুতে আবারও মুখোমুখি অবস্থানে সরকার ও নির্বাচন কমিশন। একটি চিঠি দিয়েই এনআইডি নিয়ে যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তিনি বলেন, এর জন্য আলোচনায় বসতে হবে, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যথাস্থানেই যাচ্ছে এনআইডি। জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে হস্তান্তর করতে হবে। মন্ত্রিপরিষদের পক্ষ থেকে চূড়ান্ত এই সিদ্ধান্ত জানানোর পরও এখনও আশা ছাড়ছে না নির্বাচন কমিশন। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিইসি বলেন, কোনো ধরনের আলোচনা ছাড়া শুধু একটা চিঠি দিয়েই এনআইডি হস্তান্তর সম্ভব নয়। এর জন্য বসতে হবে আলোচনায়, আর সেই উদ্যোগ নিতে হবে সরকারকেই। এভাবে তো হয় না, আলোচনা করতে হবে কিভাবে নিবে না নিবে, অবশ্যই সেটা একটা আলোচনা হবে। এটা তো স্বাভাবিক, আপনারা বুঝতে পারেন যে একবারে এটা তো টেবিল চেয়ার না যে উঠে নিয়ে গেলাম। এ সময় এনআইডি ইসিতে রাখার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন তিনি। এই কাজটা করার জন্য আমাদের কয়েক হাজার নিবেদিত কর্মী তৈরি হয়েছে 12-13 বছরে, এবং তারা অত্যন্ত প্রফেশনাল, অত্যন্ত উচ্চ পর্যায়ের প্রযুক্তি সম্পন্ন একটি কার্ড তারা তৈরি করতে পেরেছে। এতগুলো লোক আবার নতুন করে তৈরি করা আর আবার 12 বছর ধরে অন্য কোনো ডিপার্টমেন্টের পক্ষে সম্ভব না। তাদের যুক্তি হলো যে এটা সরকারের জিনিস, তোমরা করবা কেন, তোমরা তো সরকার না। আর আমরা বলি আমরা সরকার না, কিন্তু আমরা তৈরি করেছি সরকারের, যখন যেটা দরকার হয় আমরা সরকারের সেবা দিতে পারি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এনআইডি সেবা থাকতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই। এনআইডিটা হলো মূল, সে যে বাঙালি, সে বাংলাদেশের মানুষ, কিন্তু সে ভোটার কিনা সেটা হলো 18 বছরের পরে সে ভোটার হয়। কাজে এটা সঙ্গত কারণেই এটা যথাস্থানেই সরকার কর্তৃক নির্দেশনা দিয়েছে যথাস্থানে আসার। ইলেকশন কমিশন সাধারণত তারা ভোটার লিস্ট তৈরি করে, সেই ভোটার লিস্ট তৈরি করার যত ধরনের সহযোগিতা এই এনআইডি থেকে পাওয়ার, সেগুলি তারা পাবেন। এটা সিস্টেমই তাই থাকবে। কাজেই সমন্বয়হীনতা কোনো প্রশ্ন আসে না। এদিকে এনআইডি হস্তান্তরের জন্য কার্যবিধি সংযোজন সহ নানা প্রস্তুতিমূলক কাজ শুরু করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। বেলায়েত হুসাইন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সব অর্জনের সাথে আওয়ামী লীগের নাম জড়িত মন্তব্য করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, স্বাধীনতা অর্জন করতে না পারলে আমাদের সংস্কৃতি হারিয়ে যেত। দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আজকে বাংলাদেশের সমস্ত অর্জনের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে। ওই কলকাতার বাঙালিদের যেমন বাধ্য হয়ে হিন্দি শিখতে হয়, আমাদের উর্দু শিখতে হতো, এবং আমাদের এই বাঙালি সংস্কৃতিটা হারিয়ে যেত। এটি বঙ্গবন্ধুর নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীনতা অর্জন করেছিল বিধায় আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি। মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দেওয়ার সময় নারী ইউনিয়নদের না থাকতে সংসদীয় কমিটির প্রস্তাব সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, সংবিধানে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের নারী পুরুষ আলাদাভাবে দেখা হয়নি, তাই নারী ইউএনওদের না রাখতে সংসদীয় কমিটির প্রস্তাব সংবিধান বিরোধী। দুপুরে নিজ মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। প্রজাতন্ত্রের কর্মচারী নারী না পুরুষ দেখার সুযোগ নেই, তারা নিজেরা উপস্থিত থেকে গার্ড অফ অনার দিবেন। যদি কোনো কারণে তিনি হেডকোয়ার্টারে না থাকেন তাহলে তার পরবর্তী ব্যক্তি দিবেন। দাফন কখন হবে সেটা নির্ভর করে তার পরিবার বা ওই এলাকার ওই যে সমাজের আমাদের বীর মুক্তিযোদ্ধা যে সমাজে বসবাস করেন সেই সমাজের লোকদের ইচ্ছার উপর বা তাদের সিদ্ধান্তের উপর। প্রশাসনের দায়িত্ব হচ্ছে যখন সময়টা নির্ধারিত হয় সেই সময় সে হাজির হওয়া। দুর্গম পাহাড়ি অঞ্চলে ইউরোপিয়ান ধাঁচের সড়ক নির্মাণ করে চমক সৃষ্টি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির মহালছড়ি হয়ে সিন্দুকছড়ি পর্যন্ত পাহাড় অক্ষতে রেখে তৈরি করা হয়েছে 15.5 কিলোমিটার দীর্ঘ এই সড়ক। আর এই সড়ক ব্যবহারে ঢাকার যাত্রীদের 68 কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি সময় বাঁচবে অন্তত 3 ঘন্টা। শেখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একেবারে পাহাড়ের গা ঘেঁষে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে এই সড়ক। নির্মাণ শেষে অন্যরকম এক পরিবেশের সৃষ্টি হয়েছে এই পাহাড়কে ঘিরে। বর্ষায় মেঘ উড়ে যাচ্ছে এই সড়ক ছুঁয়েই সেনাবাহিনীর 20 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন নির্ধারিত সময়ে 6 মাস আগে কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য খুলে দিয়েছে সড়কটি। পাহাড়ি যে আবহাওয়াটা রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য এবং পার্বত্য অঞ্চলের মধ্যে এই রাস্তাটি একটি আধুনিক সড়ক হিসেবে নির্মিত হয়েছে। অনেকটা কঠিন পথেই এগুতে হয়েছে সেনাবাহিনীকে। পাহাড় ধস ঠেকানোর জন্য 15.5 কিলোমিটার দীর্ঘ এই সড়কে নির্মাণ করা হয়েছে 24 কিলোমিটার সাইড ড্রেন। রাঙ্গামাটি হয়ে ঢাকার যাত্রীরা এখন চট্টগ্রামকে এড়িয়ে এই সড়ক ব্যবহার করে ফেনী পৌঁছাতে পারবেন 68 কিলোমিটার কম দূরত্বে। ভালো মানের ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, যুগোপযোগী এবং উন্নত দেশের মতো একটি রাস্তা নির্মাণ করেছে। অ্যাক্সেসটা খুব ইজি হয়েছে এবং যার ফলে আমাদের নিরাপত্তাটা অনেক সহজ হচ্ছে। দুর্গম এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নও এই সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে। এই রাস্তা ভালো হয়েছে, এখন গাড়ি চলাচল করতে অসুবিধা হয় না। নতুন এই সড়ক দেখতে পর্যটকদের আনাগোনা বেড়ে যাওয়ায় নিরাপত্তাও জোরদার করেছে সেনাবাহিনী। একেবারে ইউরোপিয়ান দেশগুলোর অনুকরণে পাহাড়কে অক্ষত রেখে দুর্গম অঞ্চলে এই সড়ক নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এতে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, তেমনি জীবনমান উন্নত হচ্ছে এখানকার বাসিন্দাদের। খাগড়াছড়ির সিন্দুকছড়ি থেকে কমল দে, সময় সংবাদ। দেশের নাব্য হারানো নদীগুলো খনন করার টেকসই সুবিধা পেতে শুরু করেছে মধ্য পূর্বাঞ্চলের কয়েক কোটি মানুষ। এরই মধ্যে সচল হয়েছে প্রায় 2000 কিলোমিটার নদীপথ। ফলে বন্যা কমার পাশাপাশি ওই এলাকায় কমবে কৃষি ব্যয়। এখন নদী পাড়ের মানুষের চাওয়া ড্রেজিং করা মাটি দিয়ে তৈরি উঁচু পাড় বাধাই করে পাকা রাস্তা নির্মাণ। বিআরডব্লিউটিএ জানিয়েছে 24টি নদী খনন শেষে আরও 19টি নদী খননের কাজ হাতে নেওয়া হবে। দেশের মধ্য পূর্বাঞ্চল ঘুরে এসে মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন নিজামুদ্দিন। ড্রেজার দিয়ে খনন করা নদীর মাটি ও বালু দিয়ে ভরাট হচ্ছে নিচু জমি। সূর্যের আলোর মতোই ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর এলাকার বিস্তীর্ণ এলাকায় যেন ছড়িয়ে পড়ছে সেই আলো। কংসা নদী ফিরে পাচ্ছে হারানো যৌবন। গত শুষ্ক মৌসুমে এসব নদী ছিল পানিশূন্য। সরজমিন ঘুরেও দেখা যায় ড্রেজিং না করা জায়গার গভীরতা 7 ফুট হলেও ড্রেজিং এর পর তা বেড়ে দাঁড়িয়েছে 24 ফুট পর্যন্ত। এটা কাটিং হয় না আমাদের, এখন 7 ফিট আছে। এখন আমরা কাটিং করে পেয়েছি 24.5 ফিট, 24 ফিট। খননে এই অঞ্চলের সব নদী সচল হওয়ায় কৃষি ব্যয় কমার পাশাপাশি দীর্ঘমেয়াদী বন্যা থেকেও মুক্তি মিলবে বলে জানালেন স্থানীয়রা। শীতকালে গরু এদিকে ঘাস খাইতো, নদীর মধ্যে পানি ছিল না। নদী খননের পরে অবাধে আপনার আমাদের নৌকা ট্রলার আসতে পারতেছে। নিম্ন এলাকা হওয়ার কারণে বন্যা দীর্ঘস্থায়ী হতো। কংস নদী যদি খনন করা হয়ে যায় অতি স্বল্প সময়ে এই বন্যার পানি চলে যাবে। কংস শীতকালে শোয়া যাইতো, আমরা এই যে বোরো ফসল করতে খুব অসুবিধা হইতো। নদী খনন করণে আমরা সুবিধা হয়েছে। 1 কুর জমির মধ্যে যদি 5 লিটার তেল লাগে, কুলা পানি দেওয়া করলে 2 লিটার লাগে। অনেক দূরে থেকে কলসি দেওয়া ব্যবসা তারা পানি আনতো। এবার আশা করতেছি আমরা নদীর পানিতে গোসল করতে পারবো।
বিএডব্লিউটি জানায় দেশের নাব্য হারানো এমন 24টি রুটের মধ্যে 14টির খনন কাজ এরই মধ্যে শেষ, বাকি 10টিরও কাজ চলমান। তবে বর্ষায় নৌযান চলাচলে নিচু সেতুগুলো বাধা সৃষ্টি করছে। এটা 200 কিলোমিটার নদী, এর মধ্যে 160 কিলোমিটার নদী অলরেডি খনন করা সম্পন্ন হয়ে গেছে। স্থানীয় সরকার কতগুলো তারা ব্রিজ তৈরি করে দিয়েছে। এই নিচু ব্রিজগুলো তৈরি করার জন্য ডেজারগুলো কিন্তু সবসময় এখানে প্রবেশ করে না এবং বর্ষাকালে নৌযানও চলাচলে একটা বিঘ্নতার সৃষ্টি হয়। একদিকে ভারতের মেঘালয় থেকে নেমে আসা বিপুল পরিমাণ পানি, অন্যদিকে মরে যাওয়া এই কংস নদী। মূলত এ কারণেই এতদিন ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর এলাকার উপর দিয়ে বয়ে চলা এই কংস নদীর দুই পারের প্রায় 200 কিলোমিটার এলাকা বছরের 3 থেকে 4 মাস পুরোপুরি তলিয়ে থাকত। তবে এখন খনন করবার পর এই এলাকা অনেকটাই বন্যামুক্ত হয়েছে। যদিও এখানকার মানুষ বলছেন, যদি এই খনন অব্যাহত না থাকে তাহলে আবারও পুনরায় বন্যার পাশাপাশি আগামী শুষ্ক মৌসুমে এসব এলাকা পানি খরায় ভুগতে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নেত্রকোনা। ভোরের সময়ে আরও থাকছে, যশোরের শার্শায় কোরবানির পশুর হাটে নেই স্বাস্থ্যবিধির বালাই। সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা, নির্দেশনা না মানলে বন্ধের হুঁশিয়ারি প্রশাসনের। ময়মনসিংহে সংসদ সদস্য তানভীর ইমামের পরিচয় দিয়ে ফোন করে প্রতারণার অভিযোগে জহির উদ্দিন বাবলু নামে এক ব্যক্তি ও তার সহযোগী এক নারীকে আটক করেছে ডিবি পুলিশ। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নগদ টাকা ও চেক হাতিয়ে নেয়ার বেশ কয়েকটি অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। শাকামাল সাহেব, আমি তানভীর ইমাম বলছিলাম, এসপি ইমামের ছেলে। আমি আপনার ময়মনসিংহের এসপি সাহেবকে ফোন করেছি। মাননীয় এসপি মহোদয় আপনার কাছে একটু ব্যাপারে রেফার করেছে। এভাবেই ফোন করে সিরাজগঞ্জ 4 আসনের সংসদ সদস্য তানভীর ইমামের পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে তদবির করে প্রতারক জহির উদ্দিন বাবুল। বুধবার সকালে ঢাকার ফকিরাপুলের একটি হোটেল থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। প্রতারক বাবুলকে দিয়ে ডেকে এনে আটক করা হয় চক্রের আরেক সদস্য গুলশানারা লাভলি নামে এক নারীকেও। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতারক লাভলি নানা কৌশলে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে চাকরির প্রলোভন দেখিয়ে নগদ টাকা ও সই করা খালি চেক হাতিয়ে নিত। পরে চেকে ইচ্ছেমতো টাকার অঙ্ক বসিয়ে শুরু করে হয়রানি। তার হয়ে সংসদ সদস্য পরিচয়ে তদবির করত প্রতারক জহির। চাকরি দিবার আশায় দেখায় টাকা, নগদ টাকা নিচ্ছে, বলছে যে চেক চাকরি হওয়ার পরে বাকি টাকা দিলে চেক নিয়ে যায়। যে টাকাটা সে আমার নামে কমপ্লিট 20 লাখ টাকা ডিজনার করে ফেলছে। ইমামের ছেলের পরিচয় দিয়ে আর কি বলছে যে আমার ভালো পরিচয় আছে, যদি না দাও তাহলে ভালো ঝামেলা। এদের বিরুদ্ধে প্রতারণার বেশ কয়েকটি অভিযোগ রয়েছে পুলিশের কাছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাকে আমরা গ্রেপ্তার করেছি সে একজন মাননীয় এমপি পরিচয় দিয়ে আমাদের কাছে তদবির করে। আমাদের সন্দেহ হলে আমরা এটা নিয়ে কাজ করা শুরু করি। কাজ করতে গিয়ে আসলে পুরো প্রতারণার চক্রটিকে আমরা চিহ্নিত করি এবং প্রতারককে গ্রেপ্তার করি। আটককৃতদের কাছ থেকে 8টি চেক ও 3টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। করোনা যুদ্ধে জয়পুরহাটের মানুষ পুলিশকে দেখছে মানবিক রূপে। করোনায় দিশেহারা মানুষকে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে জেলার পুলিশ সদস্যরা কুড়িয়েছেন সর্বমহলের প্রশংসা। জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের তথ্য ছবিতে বিস্তারিত। জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে বসে আছেন বাহিনীর 2 সদস্য, আছেন ফোনের অপেক্ষায়। সীমান্তবর্তী জয়পুরহাট জেলার যে কোনো প্রান্ত থেকে অক্সিজেন চেয়ে ফোন দিলেই পিকআপ কিংবা অ্যাম্বুলেন্সে করে পৌঁছে দেবেন অক্সিজেন সিলিন্ডার। এই সেবাটি বেশ কয়েকদিন আগে থেকে চালু করলেও শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুম আহমদ ভূঁইয়া। মহামারীর এই সংকটকালে একজন পুলিশ সদস্য হিসেবে এই সেবা দিতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছেন তারা। আর তাদের এমন মানবিক সেবা পেয়ে কৃতজ্ঞ করোনা রোগী ও তাদের স্বজনরা। ফোন দিছি ওনাদেরকে, ওনারা তৎক্ষণাৎ অক্সিজেনের ব্যবস্থা করে গেছে। এখন আমার মা মোটামুটি সুস্থ। ঠিকানা অনুযায়ী তাদের বাসায় গিয়ে আমরা অক্সিজেন সেবা প্রদান করছি। স্থানীয় সুধীজনরা এটাকে দেখছেন একটি মহৎ উদ্যোগ হিসেবে। অন্যান্য জেলার পুলিশও এমন কাজ শুরু করবেন বলে আশা তাদের। এই ধরনের তার কাজ, মানবীয় কাজ অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস। বাংলাদেশের অন্যান্য জেলা পুলিশরাও এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যবস্থা নেবে। পুলিশ সুপার বললেন, যতদিন মানুষের চাহিদা থাকবে ততদিন এই সেবা অব্যাহত থাকবে। প্রয়োজনে যে জেলা পুলিশ তাদেরকে সাপোর্ট দিতে পারছে, এই বিষয়টা নিঃসন্দেহে আমাদের জন্য একটি গর্বের বিষয়। জয়পুরহাট জেলায় এ পর্যন্ত 78 জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন 1 জন।
সময় সংবাদ, জয়পুরহাট। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি না মেনেই যশোরের শার্শা 7 মাইল পশুর হাটে চলছে গবাদি পশু বেচাকেনা। এতে স্থানীয়ভাবে ব্যাপক হারে ছড়াচ্ছে সংক্রমণ। উপজেলা প্রশাসন বলছে স্বাস্থ্যবিধি মেনে হাট চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অনিয়ম হলে হাটটি বন্ধ করে দেয়া হবে। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। যশোরের শার্শা উপজেলাধীন বাগআত্রার এই 7 মাইল পশুর হাটটি দেশের দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় পশুর হাট। এই উপজেলাতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বর্তমানে 184 জন করোনা আক্রান্ত রোগী বাড়িতে বাড়িতে চিকিৎসাধীন আছেন। সম্প্রতি সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা ও যশোরের বেশ কয়েকটি উপজেলায় লকডাউনে গবাদি পশুর হাট বন্ধ রয়েছে। লকডাউনের আওতামুক্ত থাকায় এই হাটে মানুষের ভিড় বাড়লেও স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। করোনা উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে গত সপ্তাহে এই হাট এলাকায় মারা গেছেন 3 জন। প্রত্যেকের বাড়ি বাড়ি 5-7 জনকে জ্বর আছে। আমরা একটা পরে বলছি যে প্রশাসনকে যে আমাদের হাটটা লকডাউন করে দেওয়া হোক, কিন্তু তার দিচ্ছে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই আশু বিপদ থেকে এই হাটটা যেন বন্ধ করে দিয়ে আমাদেরকে রক্ষা করা হয়। পাশের উপজেলায় পশুর হাট বন্ধ থাকায় মানুষের ভিড় বেড়ে গেছে এই হাটে। তারপরও স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করা হচ্ছে বলে দাবি হাট কর্তৃপক্ষের। পার্শ্ববর্তী আমাদের সাতক্ষীরা যেখানে লকডাউন হয়ে গেছে, যার কারণে আমাদের এই হাটটা এখন রানিং অবস্থা আছে এবং কোরবানির গরু কেনার জন্য এখানে দূর-দূরান্ত থেকে লোক আসছে। প্রশাসন বলছে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের যে নির্দেশনা আছে এগুলো যদি তারা মানতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে তাদের হাটটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, এই কথাও তাদেরকে মনে করে দেওয়া হয়েছে। সপ্তাহে 2 দিন শুক্র ও শনিবার এই হাটে গরু বেচাকেনা হয়। এখান থেকে বছরে 6 কোটি টাকার মতো সরকারের রাজস্ব আসে। সময় সংবাদ, বেনাপোল। করোনা সংক্রমণের মধ্যে বাগেরহাটে বড় বড় গরু নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। আসন্ন কোরবানির হাটে ন্যায্য মূল্য পাবেন কিনা তা নিয়ে বেশিরভাগই সংশয়ে রয়েছেন। প্রাণী সম্পদ বিভাগ বলছে খামারিদের শঙ্কিত হওয়ার কিছু নেই। ঈদের আগেই অনলাইনে গরু বিক্রির ব্যবস্থা নেওয়া হবে। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বাগেরহাটের ফকিরহাট কলকলিয়া গ্রামের খামারি সুখদেব মজুমদার নিজের গাভীর বাচ্চা কালুরাজের ওজন 3 বছরে পৌঁছেছে 1200 কেজিতে। গেল বছর কোরবানির হাটে বিক্রি করতে পারেননি কালুরাজকে। কালুরাজের খাবারে প্রতিদিন খরচ হয় 1200 থেকে 1300 টাকা। দেশীয় ফলমূল আর ঘাস কুড়ো খাইয়ে এটাকে মোটাতাজা করছেন পরিবারের সকলে মিলে। শুধু কালুরাজকে নিয়ে নয়, এমন হতাশায় আছেন হিমালয়কে নিয়ে পার্শ্ববর্তী কাকুড়ি এলাকার নাজমুল মোল্লা এবং বাদশাকে নিয়ে মিঠুন রায়। এসব বড় গরু ন্যায্য মূল্য পেতে সরকারি সহায়তা চান সবাই। পরিবারের সবাই মিলে ওর যত্ন করি, প্রতিদিন স্নান করাই। আশা করি এই গরুটা 12 থেকে 13 লক্ষ টাকা বিক্রি হবে। সামনের যে ঈদের কোরবানি, এতে আমি ন্যায্য মূল্য পাবো। কালুরাজের সুবিধা অসুবিধায় তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেন পশু চিকিৎসক। ফোন দিলেই তার সাথে সাথে এসে যদি কোনো সমস্যা থাকে তাহলে সলভ করার চেষ্টা করি। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে গরু বিক্রি নিয়ে শঙ্কা প্রকাশের কিছুই নেই। গরুগুলি 26 আমরা যাতে অনলাইনে দিতে পারি এবং আশা করতেছি আগে থেকে প্রস্তুতি ভালো থাকলে হয়তো তারা গরু বিক্রি করতে পারবে। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে গোটা বাগেরহাট জেলায় কোরবানির জন্য 25,831টি গরু এবং 11,154টি ছাগল ও ভেড়া প্রস্তুত রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। পর্যাপ্ত মজুদ থাকার পরেও দিনাজপুরের চালের বাজার আবারও অস্থির। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে সব ধরনের চাল কেজিতে 2 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ব্যবসায়ীরা বলছেন মিল পর্যায়ে দাম বাড়ার প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের বাজারে আবারও বেড়েছে চালের দাম। শহরের সবচেয়ে বড় পাইকারি চালের আড়ত বাহাদুরপুর বাজারে সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের 50 কেজির বস্তায় বেড়েছে 100 থেকে 200 টাকা। প্রকারভেদে কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। চালের এই মূল্যবৃদ্ধির কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ও খেটে খাওয়া মানুষ। কয়েকদিন আগে কম ছিল, কম থাকার পরে এখন হঠাৎ করে আজকে আসি দেখি দামটা বাড়ে গেছে। কামাইঘাট বন্ধ হয়ে গেছে, চালের দাম বেশি, কিভাবে চলবো? এদিকে চালের দাম বাড়ার কারণ হিসেবে মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন পাইকার ও খুচরা বিক্রেতারা। মিলাররা চাল স্টক করতেছে, খাওয়ার পাটি স্টক করতেছে, ফরেহারাও স্টক করতেছে,
এই কারণে চালের দাম বাড়ছে। তারা বলে ধানের দাম বৃদ্ধি, কোথায় ধান কোথায় বৃদ্ধি আছে? কার কাছে এখন ধান আছে বর্তমানে? এখন তো ধান কৃষকের কাছে নাই, মিলেলদের কাছে পর্যাপ্ত পরিমাণের আছে। আপনারা ভালোভাবে এটাকে তদারকি করেন, ইনশাল্লাহ চালের দাম অবশ্যই কমে যাবে। অভিযোগ অস্বীকার করে চালকল মালিক গ্রুপের এই নেতা বলেন, ধানের বাজারের সঙ্গে সঙ্গতি রেখে চাল বিক্রি করা হচ্ছে। বাজারে যে পরিমাণ ধান আসছে সেই পরিমাণে দামটা বাড়াতে চালের দামটা হয়তো বা কিছুটা বেড়েছে। তবে আমার মনে হয় যে বর্তমানে যে চালের দাম রয়েছে এটা এমন কোনো বাজার না, মিলাররা কোনো দাম বাড়ায়নি আমার ধারণা। যেটা জেলায় এবার 1,71,300 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, আর চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা 7,50,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। বগুড়ায় পাইকারি মাছের আড়তে বেড়েছে সব ধরনের মাছের সরবরাহ, তবে দাম রয়েছে আগের মতোই ক্রেতাদের নাগালের মধ্যে। বিস্তারিত জানাতে শহরের 4 মাথা মাছ বাজারে আছেন সহকর্মী মাজেদুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাজেদ। ফয়সল, আপনি জানেন যে বগুড়া সহ উত্তরাঞ্চলে কিন্তু লকডাউন চলছে, করোনা প্রভাব বৃদ্ধি পাওয়ায় কিন্তু এখানে লকডাউন চলছে। এরপরেও যে মাছের বাজার, সেই মাছের বাজারটা কিন্তু এখানে জমজমাটভাবে লেগেছে এবং স্বাস্থ্যবিধি মেনে কিন্তু এখানে মাছ কেনাবেচা হচ্ছে। আমি যেখানে আছি সেটি একটি পাইকারি মাছের আড়ত বলা, এখানে মাছের আড়ত, এবং এই আড়তে কিন্তু প্রচুর পরিমাণে মাছের এখানে সরবরাহ হয়। এখানে বগুড়ার যে আশপাশ জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে এখানে প্রচুর পরিমাণে মাছের এখানে সরবরাহ হয়েছে এবং এই মাছগুলো কিন্তু এখানে পাইকারিভাবে বিক্রি হচ্ছে। এখানে যদি আজকে মাছের বাজারের কথা আমি বলি তাহলে আজকে যে ছোটো ছোটো দেশীয় মাছ যেগুলো রয়েছে, ট্যাংরা, পুঁটি, ছোট কানস, শিং মাছ, মাগুর মাছ, এই মাছগুলো কিন্তু বিক্রি হচ্ছে আপনার 250 থেকে 400 টাকা কেজি করে। আর এখানে যে দেশীয় জাতীয় অন্য মাছগুলো রয়েছে, বিশেষ করে মৃগেল, কাতলা, রুই, তার সিলভার কার্প সহ যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোতে কিন্তু এখানে দাম তেমন একটি বেশি নয়। এখানে 110 থেকে আরম্ভ করে এখানে 200-300 টাকা কেজি ধরে মাছ বিক্রি হচ্ছে। আর যেখানে কাতলা যে বড় মাছগুলো রয়েছে, কাতলা 2 থেকে 5 কেজি 7 কেজি ওজনের যে কাতলা রুই রয়েছে সেগুলো 250 থেকে 300 টাকার মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে। আর এই মাছগুলো সাধারণত বগুড়ার এই আড়তে যে মাছগুলো, সেই মাছগুলো সাধারণত আছে আশপাশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে, বিশেষ করে নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, নাটোর, যশোর থেকে এই মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে এই মাছগুলো এখানে আসে এবং এই মাছগুলো এখানে পাইকারি যারা এখানে কিনতে এসেছেন তারা কিন্তু এই মাছগুলো এখান থেকে কিনে অন্য জায়গাতে নিয়ে যায় এবং এখানে মাছগুলো তারা কিনে ছোটো ছোটো বাজারগুলোতে নিয়ে যায়। আমি যদি এখন একটু মাছ ক্রেতার কাছে জানতে চাই যে আজকে মাছের দরটা কেমন। ভাই, আজকে মাছের দরটা কেমন? একটু বেশি। আজকে মাছের দামটা কেমন যাচ্ছে মাছের দাম? আজকে মাছের দামটা একটু কম। কোথায় যায় বিক্রি করেন এই মাছগুলো? কোথায়? বিভিন্ন বাজারে। এখানে একজন ক্রেতা যেটা বললেন আজকে মাছের দাম সেটি হলো অনেকটা কম, অর্থাৎ গত যে কয়েকদিনের যে মাছের বাজার রয়েছে সেই বাজারের তুলনায় কিন্তু আজকে মাছের বাজারটা অনেকটাই কম এবং এই মাছগুলো তারা নিয়ে যায় কিন্তু বিভিন্ন ছোট ছোট বাজার, হাট বাজারে কিন্তু বিক্রি করে থাকেন। আর এখানে যে মাছগুলো আসে সেই মাছগুলো কিন্তু একবারে তরতাজা মাছ, অর্থাৎ এখানে যে মাছগুলো নিয়ে আসা হয় সেগুলো ট্রাকে এবং এগুলো অক্সিজেন এবং পানিতে এখানে জিয়ে মাছগুলো আনা হয় এবং এখানে যে মাছগুলো পাওয়া যাচ্ছে একদম টাটকা জাতীয় মাছ পাওয়া যাচ্ছে এবং সেই মাছগুলোতে কোনো প্রিজারভেটিভ এবং কোনো ধরনের মেডিসিন মাখানো কোনো মাছ না। এই মাছগুলো বিক্রি হচ্ছে বিভিন্ন স্থান থেকে এনে এই মাছগুলো বিক্রি হচ্ছে এবং এই মাছগুলো যারা এখান থেকে কিনছেন ছোটো ছোটো পাইকাররা, তারা যেটা আমাদেরকে বলছেন যে এই মাছগুলো কেনার পরে তারা যে বাজারে এবং বাড়িতে বিক্রি করছেন সে মাছগুলোতে তাদের বেশ ভালো লাভ হচ্ছে। আর এখানে যে ছোট চাষের যে কই, পাবদা, এই মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখানে উঠেছে। এখানে যে চাষের যে মাছগুলো সে মাছগুলো কিন্তু এখানে চাষ হচ্ছে পুকুরে এবং জলাশয়ে যে চাষ হচ্ছে সে মাছগুলো কিন্তু এখান থেকেই বিক্রি হচ্ছে। আর এখানে যেখানে ছোটো ছোটো পাঙ্গাস যে মাছগুলো দেখা যাচ্ছে এই মাছগুলো বিক্রি হচ্ছে 190 এরকম কেজি দরে এই মাছগুলো বিক্রি হচ্ছে। আর এখানে ছোট জাতীয় মাছও রয়েছে, তেলাপিয়া,
রুই, তার সিলভার কাপ, এই মাছগুলো বিক্রি হচ্ছে 150, 120 থেকে আরম্ভ করে 200 টাকা কেজি দরে এই মাছগুলো বিক্রি হচ্ছে। আর এই মাছগুলো কিনে এখানে যারা ছোট ছোট ক্রেতা যারা আছেন তারা এখানে বলছেন যে তারা মাছগুলো এখানে কিনে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং এখানে প্রচুর পরিমাণের যে আড়তে যে বিভিন্ন ছোট ছোট যে বিক্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই বিক্রয় কেন্দ্রগুলো এখানে বেশ পরিপাটিভাবে সাজানো হয়েছে এবং স্বাচ্ছন্দ্যে তারা কেনাবেচা করতে পারছেন। আর এখানে যে মাছের যে আড়তদার, সেই আড়তদার বলছেন তাদের যথাসাধ্য চেষ্টা করে তারা এখানে মাছগুলো বিক্রি করার চেষ্টা করছে এবং এখানে স্বাস্থ্যবিধি মেনে তারা বলছেন যে স্বাস্থ্যবিধি মেনে তারা মাছগুলো বিক্রি করার এখানে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন এবং স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু মাছগুলো কেনাবেচা হচ্ছে। তো এই ছিল বগুড়া মাছ বাজার থেকে সর্বশেষ ফয়সাল। বগুড়ার চারমাথা মাছ বাজার থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। সরকারি নির্দেশ অমান্য করে খোলা রাখায় চট্টগ্রামে 4টি রেস্টুরেন্টকে 4000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতরাতে নগরীর কাজী দেউড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নিয়ম অনুযায়ী রাত 8টার পর রেস্টুরেন্ট বন্ধ করার কথা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ অমান্য করে খোলা পায় রয়্যাল হাট, দারুল কাবাব সহ 4টি রেস্টুরেন্ট। পরে তাদের 1000 করে 4000 টাকা জরিমানা করা হয়। আটটার পরে কোনো ধরনের হোটেল, রেস্তোরাঁ এবং খাবার দোকান, অন্যান্য দোকান আপনারা খোলা রাখে, জরুরি সেবা ব্যতি রেখে অবশ্যই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। এলজিইডির যোগসাজশে নেত্রকোনার ঐতিহ্যবাহী বেতাই নদীকে খাল দেখিয়ে খনন করে বড় অঙ্কের অর্থ লোপাটের পাশাপাশি ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে। আর নদীর জায়গায় ফিরিয়ে দেওয়ার দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। অথচ এলজিইডি দায় চাপিয়ে দিয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদের ওপর। নেত্রকোনা থেকে আলপনা বেগমের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ঐতিহাসিক পুরাকৃতি রয়্যালবাড়ি দুর্গ গড়ে উঠেছিল একসময়ের নামকরা বেতাই নদীকে কেন্দ্র করে। যে নদী তীরের প্রেম কাহিনী নিয়ে মহুয়া মলুয়া গীতিনাট্য, মহুয়া সুন্দরী নামে নাটক, পালাগান মঞ্চস্থ হতো। কিন্তু কালের আবর্তে দখলে দখলে সেই নদী এখন অস্তিত্ব সংকটে। আর সেই সুযোগে একটি মহল অর্থের লোভে নদীটিকে খাল দেখিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির যোগসাজশে প্রকল্প পাশ করিয়ে ইতিহাস ঐতিহ্য বিকৃত করার চেষ্টায় লিপ্ত। ছোট সময় নদী দেখছি, বড় নৌকা টোকা আইতো। যখন চর পড়ে গেছে তখন আস্তে আস্তে মানুষে এটার ক্ষেত বানায় লাইছে, ভরট করে লাইছে। যেমনে কাটছে এভাবে কাটার কারণে হয়তো জলবদ্ধতা সৃষ্টি হতে পারে। 31 জনের একটি সমিতি করে ঐতিহ্যবাহী নদীটিকে বেতাই খাল নাম দিয়ে 2017 সালে একটি প্রস্তাব পাঠিয়ে এলজিডির মাধ্যমে খাল খনন দেখিয়ে নদীটিকে খালে রূপান্তর করা হয়। 31 জন প্রাইমারি স্কুলে মিটিং করিয়া বেতাই খাল হিসাবে আমরা প্রস্তাবটা দিছি আর কি। সরকার এই নদীগুলো উদ্ধার করে খনন করে আমাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যগুলো রাখার জন্য আমি বিনীতভাবে সরকারের কাছে অনুরোধ রাখছি। উন্নয়নের নামে যারা এই বেতাই নদীকে খাল তৈরি করতে যাচ্ছে তাদের বিচার চাই। পানি উন্নয়ন বোর্ডের কারো বক্তব্য পাওয়া যায়নি, তবে এলজিইডি দায় চাপিয়ে দিল ইউনিয়ন পরিষদের ওপর। এই প্রজেক্টের নিয়ম হলো যে ইউনিয়ন পরিষদ থেকে এখানে প্রস্তাব আসে আর কি। আমি সেসব ফাইলপত্র দেখছি, তারা বেতাই খাল হিসেবে তারা প্রস্তাব পাঠাচ্ছিল এবং ওইভাবে আমরা ঢাকাতে বা আমাদের উদ্বোধন পত্রিকা পাঠাচ্ছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় দখলদারদের উচ্ছেদ করে কাগজপত্র দেখে নদীকে তার জায়গায় রাখতে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি রেকর্ডপত্র যেটা আছে সেখানে নদী হিসাবে যদি সেটা থেকে থাকে সেটা আমরা যাচাই সাপেক্ষে অবশ্যই সেটা নদী হিসাবে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছি। 2 কোটি 8 লাখ টাকা ব্যয়ে 31 জনের একটি কমিটি করে শান্তিকোনা সীমানা থেকে 11 কিলোমিটার দূরত্ব দেখিয়ে কেন্দুয়ার রয়্যালবাড়ি পর্যন্ত বেতাই নদীকে খালের প্রকল্পে খনন করা হয়। সময় সংবাদ, নেত্রকোনা। দেশের অন্যান্য এলাকার মতো খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রত্যন্ত অঞ্চলেও চিকিৎসা সেবা দিচ্ছে কমিউনিটি ক্লিনিক। তবে জনসংখ্যা অনুপাতে এই ক্লিনিকে সংখ্যা বাড়ানোর দাবি উঠেছে। খাগড়াছড়ির প্রতিনিধি জিতেন বড়ুয়া তথ্য ছবিতে রিপোর্ট। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সারা দেশের মতো এই পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলেও কমিউনিটি ক্লিনিক থেকে চিকিৎসা সেবা পাচ্ছেন গরিব অসহায় মানুষ। শুধু চিকিৎসা সেবা নয়, বিনামূল্যে ওষুধও পাচ্ছেন তারা।
এসব ক্লিনিকে সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া ও আমাশয় সহ 30টির মতো রোগের চিকিৎসা এবং ওষুধ দেওয়া হয়। তবে বিশেষ বা সিরিয়াস রোগী হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে রেফার করতে হয়। ক্লিনিক আসার পর আমরা নিয়মিতভাবে সেবা পাচ্ছি। অসুস্থ হলে ওষুধ নিয়ে যায়, ওষুধ খেয়ে ভালো হয়, সুস্থ থাকি। বাচ্চার উপরে সেবা দিই, শিশুদেরও সেবা দিই, কিশোর কিশোরীদের উপরও কিছু সেবা দিয়ে থাকি। যেগুলো প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এগুলো এখানে দেওয়া হয়, আর যেগুলো গুরুতর রোগী আসে ওগুলোকে যথাযথভাবে উচ্চ পর্যায়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করা হয়। কমিউনিটি সেন্টারগুলোতে শুধুমাত্র হেলথ কেয়ার প্রোভাইডার বা সিএইচসিপিরাই চিকিৎসা সেবা দিচ্ছেন। এতে মাঝে মাঝে অনেক রোগীকে খাগড়াছড়ি জেলা হাসপাতালে পাঠাতে হয়। ফলে সপ্তাহে 1 বা 2 বার অন্তত একজন মেডিকেল অফিসার নিয়োজিত করার দাবি উঠেছে। একটা যদি বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ যদি ডাক্তার দেওয়া হয় কিন্তু এলাকার লোকেরা সুবিধা ভোগ করবে। কিন্তু কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত হেলথ কেয়ার প্রোভাইডাররা প্রশিক্ষণপ্রাপ্ত। এরা দায়িত্বের প্রতি যেমন সচেতন থাকেন, তেমনি রোগীদের প্রতিও হন খুবই যত্নবান। দক্ষ সিএসপিদের মাধ্যমে আমাদের তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা পরিচালনা করা হচ্ছে। আমাদের প্রত্যেক ইউনিয়নের যে সমস্ত একজন করে মেডিকেল অফিসার প্রধান আছে, তাদের মাধ্যমে আমাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হচ্ছে। পার্বত্য জেলা খাগড়াছড়িতে 135টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে 97টি চালু আছে। বাকি 38টি এখনও প্রস্তাবনার মধ্যেই সীমাবদ্ধ। বর্তমানে কর্মরত আছেন 108 জন কর্মী। সময় সংবাদ, খাগড়াছড়ি। সারা বছর কোনো তৎপরতা না থাকলেও বর্ষা মৌসুম আসলেই চট্টগ্রামের পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে নড়ে চড়ে বসে প্রশাসন। যদিও জেলা প্রশাসনের দাবি সারা বছর কর্মপরিকল্পনা থাকে তাদের, তবে বর্ষা মৌসুমে প্রাণহানি ঠেকাতে উচ্ছেদ অভিযান বেশি করা হয়। কোথাও পাহাড়ের কোল ঘেঁষে আবার কোথাও পাহাড় কেটে এভাবে ঝুঁকিপূর্ণভাবে বসতি গড়ে তুলেছে স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। এমনকি নানা প্রভাব খাটিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে দোতলা 3তলা পর্যন্ত ভবনও করেছে একটি মহল। আর এইসব অবৈধ বসতির খেসারত দিতে প্রতি বছরই পাহাড় ধসে প্রাণ যায় অনেকের। চলতি বর্ষায় পাহাড়ে প্রাণহানি ঠেকাতে বুধবার সকালে নগরীর আমবাগান এলাকায় একেখান পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবৈধ বসতি উচ্ছেদ করে জেলা প্রশাসন। বউ বাচ্চা নিয়ে আমরা এখানে কোনো মতো থাকি, একটা নোটিশ দেয় নাই বা কিছু দেয় নাই, হঠাৎ করে আজকে আমার ঘরগুলি এখানে ভাঙছে। কেন বর্ষা এলে উচ্ছেদ অভিযান চলে? প্রশ্নের উত্তরে প্রশাসনের দাবি সারা বছরই এই অভিযান চলমান থাকে। সারা বছরই পরিচালনা করা হয়, তবে বর্ষাকাল আসার আগে এগুলোকে একটু বেশি আমরা অ্যাক্টিভ হই, কারণ যেন কোনো ধরনের দুর্ঘটনাটা না হয়। প্রতি বছর বর্ষা মৌসুম আসলে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস নিয়ে আলোচনা হয়, তৎপর হয় প্রশাসনও, চলে উচ্ছেদ অভিযানও। কিন্তু স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করায় কিছুদিন পর আবারও ঝুঁকিপূর্ণ বসবাস শুরু করে বাসিন্দারা। বিশেষজ্ঞরা বলছেন কঠোর আইনি পদক্ষেপ ছাড়া এই সমস্যা সমাধান সম্ভব নয়। সারা বছর প্রশাসন ঘুমিয়ে থাকে কিংবা যোগ সাজুচে থাকে, ঠিক বর্ষার আগে গিয়ে এই মানুষগুলিকে উৎখাত করে তারা যে আয় করে সে আয় দিয়ে তারা নিরাপদ বাসস্থান জোগাড় করতে পারে না। ওদের সামর্থ্য অনুযায়ী যা ভাড়ার সেই ভাড়া নির্ধারণ করে রাষ্ট্র কিছু সাবসিডি দিয়ে তাদেরকে থাকার ব্যবস্থা করতে পারে। জেলা প্রশাসনের তথ্য মতে নগরীতে 17টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে প্রায় কয়েক হাজার মানুষ বসবাস করে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। গাজীপুরে কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে অম্ল মধুফল লটকন। আবহাওয়া বেশ গরম থাকায় এবার ফলন কম হয়েছে। করোনায় বিক্রি নিয়েও শঙ্কায় কৃষকেরা। জুনায়েদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। থোকায় থোকায় ঝুলে আছে টক মিষ্টি স্বাদের লটকন। বর্ষার আগমনী বৃষ্টিতে হলুদ রঙে পরিপক্ক হচ্ছে। ভিটামিন সিতে ভরা এ ফল পেতে পরিচর্যায় ব্যস্ত চাষিরা। বাজারজাতকরণের আগ মুহূর্তে গাছে গাছে ঘণ্টা বাজিয়ে পোকামাকড় থেকে রক্ষা করছেন উৎপাদিত ফলন। গাজীপুরের মির্জাপুর, পিরুজালি ও ভাওয়ালগড় এলাকায় বাণিজ্যিকভাবে লটকন চাষ করে আয় করছেন কৃষকরা। তবে এবার অনাবৃষ্টি আর ছত্রাকের আক্রমণে গতবারের তুলনায় হয়েছে ফলন কম। কৃষকরা বলছেন কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে পরামর্শ দিলে আগামীতে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। বিভিন্ন পোকামাকড়ের এটাই হয়, এটার জন্য কিছু ছত্রাকনাশক বা একটু করা হয়। আর গাছটা একটু ছায়াযুক্ত জায়গায় গাছটা রোপণ করলে ফলনটা অনেক ভালো পাওয়া যায়। পিরুজালিতে গত বছরের মতো উৎপাদন হয়নি, তার কারণ হচ্ছে অনেক লটকন গাছে দেখা গেছে যে পোকা, তারপরে হচ্ছে বিভিন্ন দাগ পড়ে যায়, তো এটা একটা সমস্যা। বালাইনাশক একটা স্প্রে আছে, ওটা গাছে প্রয়োগ করি যাতে বিভিন্ন পোকামাকড় বা ছত্রাকটা
নষ্ট না করে ফলটা। কৃষি কর্মকর্তারা জানান উৎপাদিত লটকন জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় আমাদের এই গাজীপুর জেলার লটকন বাজারজাত করা হচ্ছে। বিশেষ করে দূর দূরান্ত জেলাগুলোতে এই লটকন, গাজীপুরের লটকন হাটে বাজারে বিক্রি হতে দেখা যাচ্ছে। আকার বেঁধে প্রতি কেজি লটকন বিক্রি হয় 100 থেকে 120 টাকা দরে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। মুন্সিগঞ্জে ধলেশ্বরী তীরের আড়তগুলোতে পাইকারি দরে বিক্রি হচ্ছে আম। সরবরাহ বেশি থাকায় আমের দামও বেশ কম। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন, কিন্তু আম আর আম যেন আমের রাজ্য। আপনি দেখছেন যে বিভিন্ন অঞ্চলের আম এখানে এসছে এবং এই আমগুলো কিন্তু এখান থেকে বিভিন্ন খরিদ্দার আসছেন এবং সস্তায় আম বিক্রি হচ্ছে। এবং এই আমগুলো এখান থেকে যারা আড়তদার আছেন এরা নিয়ে কিন্তু বিভিন্ন হাট বাজারে খুচরা বিক্রি করেন এবং এই ভোর থেকেই শুরু হয়েছে এই ট্রাকে ট্রাকে আসা আম নামানো এবং সেই আমগুলো বিক্রি হচ্ছে। এবং আপনাকে যদি আমি কিছু আমের দর সম্পর্কে বলি যে সেটি কিন্তু অন্য যে কোনো বছরের চাইতে সস্তায় আম বিক্রি হচ্ছে। এখানে ল্যাংড়া আম বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে, আমরুপালি 30 থেকে 60 টাকা কেজি দরে, হিমসাগর বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকা কেজি দরে, গুটি আম বিক্রি হচ্ছে 20 থেকে 35 টাকা কেজি দরে। লক্ষণভোগ আম এখানে প্রচুর বেচা কেনা হচ্ছে, সেটি বিক্রি হচ্ছে মাত্র 15 টাকা থেকে 30 টাকা কেজি দরে। তোতাফলি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজিতে। আর ফজলি আম ইতিমধ্যে এখানে এসছে এবং এই নতুন ফজলি বিক্রি হচ্ছে কিন্তু 30 থেকে মাত্র 35 টাকা কেজি দরে। রাজভোগ বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা দরে। নতুন একটি আম এখানে এসছে আজ, সেটির নাম দেওয়া হয়েছে কৈতর। এই আমটি বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে। রানী প্রসাদ নামে যে আমটি সেটি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। আর দুধসর আম বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। এরকম হরেক রকমের আম। এবং এখানকার যারা আড়তদার রয়েছেন তারা বলছেন যে সরাসরি বাগান থেকে আম কিনে নিয়ে আসার কারণে কিন্তু কোনো ফরমালিন ছাড়া আম এখানে এসছে এবং এই ক্যারেটে ক্যারেটে আম তারা বলছেন যে রাজশাহী, কনসার্ট, সাপাহার, চাপাই, নবাবগঞ্জ, বাঘা সহ বিভিন্ন অঞ্চল থেকে এসছে আম। এবং তারা বলছেন যে এলাকাতেই আমগুলো তারা সরাসরি বাগানে কিনতে পারছেন, সেখানকার আমি কিন্তু এখানে নিয়ে আসতে পারছেন। এবং এই ধলেশ্বরী তীরে থাকবার কারণে এখান থেকে আম কিনে কিন্তু অনেকে ট্রলারে করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারছেন, আবার ভ্যানে করে বিভিন্ন জায়গায় যাচ্ছে। তবে এখানে আড়তগুলোতে বেশিরভাগই আম আসছে এখন ট্রাকে করে, এবং ট্রাকে করে আনবার কারণে তারা বলছেন যে খরচ একটু বেশি হচ্ছে, নয়তো আরো কমে তারা বিক্রি করতে পারতেন। এবং আপনি জানেন যে এখানে লকডাউন চলছে, রাজধানী ঢাকা থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে মুন্সিগঞ্জ সহ আশেপাশের 7টি জেলা। তো এই যে লকডাউন পরিস্থিতি তার মধ্যেও কিন্তু প্রচুর আম আসছে এবং পথে বিভিন্ন রকম চ্যালেঞ্জ থাকলেও তারা বলছেন যে আমের ট্রাককে কিন্তু আটকানো হচ্ছে না, যে কারণে তারা সহজে আমগুলো নিয়ে আসতে পারছেন। এবং এখানে আমের প্রচুর চাহিদা মুন্সিগঞ্জে স্থানীয়ভাবে কিন্তু যেসব আম হয় সেগুলো ইতিমধ্যেই সিজন শেষ হয়ে গেছে এবং সেই কারণে কিন্তু প্রচুর আম এখন রাজশাহী অঞ্চল থেকে নিয়ে আসা হচ্ছে। এবং এই আমগুলো তারা বলছেন যে শুধু মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন হাট বাজারে যাচ্ছে না, পাশে কিন্তু নারায়ণগঞ্জেও এই আম যাচ্ছে। এবং আমের এখানে সস্তা এবং যে ফরমালিন মুক্ত আম বিক্রি হওয়ার কারণে কিন্তু এইখানে পাইকারদের বেশি ভিড় থাকছে এবং পাইকারদের এখান থেকে আম নিয়ে তারা যে চাহিদা মেটাচ্ছেন সেই কারণে কিন্তু এই আড়তগুলোতে তারা আসছেন। এবং এখানকার যে 17টি আড়ত রয়েছে সেই আড়তগুলো কিন্তু মৌসুমী ফল বিক্রিতে জন্য প্রসিদ্ধ। এবং তারা বলছেন এখন আমের চাহিদা প্রচুর থাকবার কারণে কিন্তু আমটি তারা বেশি বিক্রি করছেন। এবং এই যে ভোর থেকে যে ধলেশ্বরী তীরের প্রধান সড়ক ঘিরে
যে আমের বড় পসরা বসে সেটি কিন্তু অন্য যে কোনো সময় চাইতে বেশি। তারা বলছেন যে নানা চ্যালেঞ্জের কারণে আম তারা কিন্তু সস্তায় বিক্রি করছেন, কারণ সরবরাহ প্রচুর এবং যে বাগানগুলো তারা কিনেছেন সেই আমগুলো এরকম পরিস্থিতিতে আছে যে সেগুলো যদি এখনই নিয়ে আসা না হয় তখন আম এগুলো বাজারজাত করা চ্যালেঞ্জ হবে। সে কারণে কিন্তু তারা আমগুলো দ্রুত নিয়ে আসতে পারছেন এবং তারা বলছেন যে এই আমগুলো এখন সিজন চেঞ্জ হয়ে গেলে কিন্তু তাদের এই আম বিক্রি করা সম্ভব হবে না। সে কারণে প্রচুর আম তাদের আনতে হচ্ছে এবং চাহিদার চাইতে সরবরাহ বেশি থাকবার কারণে কিন্তু এই সস্তায় আম বিক্রি করতে হচ্ছে। এবং তারা বলছেন যে ফজলি আম মাত্র বাজারে আসতে শুরু করেছে, এই ফজলি আম আরো আসবে, কিন্তু এই বাজারে ফজলি আম আসার শুরুতেই যে মাত্র 30 টাকা কেজিতে ফজলি বিক্রি করতে হচ্ছে। তারা বলছেন যে চাষি এবং যারা এই ব্যবসায়ী বাগান কিনছেন সরাসরি তাদের অনেক রকম চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। তো এই ছিল মুন্সিগঞ্জের আমের বাজারের সর্বশেষ। ফয়সাল। মুন্সিগঞ্জের আমের আড়তের খবর নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। মাদারীপুরে ন্যায্য মূল্যে বোরো মৌসুমের ধান সংগ্রহের জন্য কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে মনিটরিং করছে প্রশাসন। গতকাল সকালে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসানের নেতৃত্বে দর্শনা গ্রামের বিভিন্ন কৃষকের বাড়িতে যান খাদ্য বিভাগের কর্মকর্তারা। এ সময় সরকার নির্ধারিত দামে সঠিকভাবে ধান ক্রয় করা হচ্ছে কিনা বিষয়টি তদারকি করেন তারা। পাশাপাশি প্রতি কেজি 27 টাকা দরে ধান বিক্রির জন্য কৃষককে উদ্বুদ্ধ করা হয়। পরে মিল মালিকদের কাছ থেকে চাল প্রতি কেজি 39 টাকা দরে ক্রয় করা হয়। চলতি মৌসুমে 5389 মেট্রিক টন বোরো ধান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে জেলা খাদ্য বিভাগ। 7 সদস্যের পরিবারের 5 জনই দৃষ্টি প্রতিবন্ধী। মানবেতর জীবন যাপন করলেও বেছে নেননি ভিক্ষাবৃত্তি বা অসম্মানজনক কোনো পেশা। পরিবারের কর্তা শহীদার রহমান তার এলাকায় একটি মসজিদের মুয়াজ্জিন। কুড়িগ্রামের সদর উপজেলার মুখতারের হাট গ্রামে বসবাস করে এমন এক পরিবার। ভালোভাবে বেঁচে থাকতে সরকারি সহায়তা চান তারা। কুড়িগ্রাম থেকে মমিনুল ইসলাম মঞ্জু পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। চরশুভারকুটি জামে মসজিদের সুমধুর আজান ভেসে আসে দৃষ্টি প্রতিবন্ধী শহীদার রহমানের কণ্ঠে। তার পরিবারের 7 সদস্যের মধ্যে 2 মেয়ে ছাড়া সবাই দৃষ্টিহীন। 10% ভিটে বাড়িটুকু ছাড়া নেই কোনো সম্পদ। আজীবন দারিদ্র্যের সঙ্গী শহীদার 62 বছর বয়সে এখনও জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। স্ত্রী আসমা আক্তার, 17 বছর বয়সী মেয়ে শফিকা সিদ্দিকা, 15 বছর বয়সী ছেলে মাসুম বিল্লাহ এবং 13 বছর বয়সী মেয়ে শরীফা সিদ্দিকাও চোখে দেখতে পান না। আপাতত কোনো মতে চললেও সন্তানদের ভবিষ্যৎ কি হবে এই শঙ্কাই তারা করে বেড়ায় এই দম্পতিকে। 3টে ছেলে মেয়ে অন্ধ হয়ে গেছে। আমরা খুব কষ্টের উপরে চলাফেরা করি। আমরা 2 স্বামী স্ত্রী না থাকলে তার যে ভবিষ্যৎ কি হবে আমার এটা জানার শেষ নাই। বড় মেয়ের বিয়ে হলেও দৃষ্টিশক্তি সম্পন্ন আরেক মেয়ে সাইদা সিদ্দিকার বিয়ে এখনো বাকি। সম্প্রতি অন্য 3 জনকে প্রতিবন্ধী বিদ্যালয়ে ভর্তি করা হলেও করোনার কারণে থেমে গেছে সেই যাত্রা। আর্থিক দীনতায় বাবা মার মতো ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সন্তানরাও। পরিবারের কাজও আমাকে করতে হয়, তার পাশাপাশি আমাকে লেখাপড়া করতে হয়। মানবেতর জীবনযাপন করলেও দৈনন্দিন কাজে ন্যূনতম সাহায্য মেলে প্রতিবেশীদের কাছ থেকে। আমরা এলাকাবাসী যতটুকু সাহায্য করা লাগে করি। আমার পরিবারের মধ্যে করাই নাই, আমার 5 জন অন্ধ। দৃষ্টি প্রতিবন্ধী এই পরিবারকে সাহায্যের আশ্বাস উপজেলা সমাজসেবা বিভাগের। যাতে সে সরকারি সুযোগ সুবিধা পায় সেদিকে আমরা দৃষ্টি রেখেছি। একটু সহযোগিতা ও পুনর্বাসনের মাধ্যমে ভালোভাবে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠার দাবি শহীদারের পরিবার ও প্রতিবেশীদের। সময় সংবাদ, কুড়িগ্রাম। নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় পালন করা হয়েছে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিশেষ মোনাজাতের পর শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। ভোলায় এ উপলক্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। ভিডিও কনফারেন্সে যুক্ত হন কেন্দ্রীয় নেতারা। এদিকে জয়পুরহাটে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে জেলা আওয়ামী লীগ। তুলসীগঙ্গা নদীর উভয় পাড়ে রোপণ করা হয় প্রায় 20,000 বিভিন্ন প্রকার গাছ। এছাড়া নানা কর্মসূচির আয়োজন করা হয় কুড়িগ্রাম ও পঞ্চগড়ে।
ক্রমাগতভাবে রং ও সুতার দাম বাড়ায় লোকসানের মুখে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। সেই সাথে দেশের বিভিন্ন জেলায় লকডাউনের কারণে পাইকার না আসতে পারায় তৈরি করা শাড়ি বিক্রি করতে পারছেন না। এতে বিপাকে তাঁত মালিকরা। বিস্তারিত জানাতে সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রিঙ্কু, ফয়সাল, ক্রমাগত রং ও সুতার দাম বৃদ্ধিতে অনেকটাই কিন্তু আসলে লোকসানের মুখে পড়েছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। আমরা সকাল থেকে দেখছি যে সিরাজগঞ্জের যে কয়েকটি তাঁত পল্লী আছে তাদের তাঁত মালিকদের সাথে আমরা কথা বলছি। তারা যেটি জানাচ্ছে যে দীর্ঘদিন ধরে রং ও সুতার অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা, অর্থাৎ ক্রমান্বয়ে কিন্তু সেগুলো বাড়ছে। পাশাপাশি শ্রমিকের মজুরি, অন্যান্য তাঁতের সরঞ্জাম যেগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেই ক্ষেত্রে তাদের উৎপাদন খরচ যেটি রয়েছে, সেই ক্ষেত্রে উৎপাদন খরচ এবং পণ্যের অর্থাৎ উৎপাদিত শাড়ির বিক্রির মূল্য কিন্তু তারা লোকসানের মুখে পড়েছে বলে জানিয়েছেন আমাদেরকে তাঁত মালিকরা। আমরা এই এখন যেখানে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের এই তাঁতপল্লীতে, সেখানে আমরা কথা বলেছি বেশ কিছু তাঁতিদের সাথে। তারা যেটি জানাচ্ছে যে এই যে রং ও সুতার অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা, এটি কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে, যে কারণে তাদের কিন্তু আসলে লোকসান পোহাতে হচ্ছে। পাশাপাশি এই সিরাজগঞ্জ থেকে উৎপাদিত যে সকল তাঁত পণ্যগুলো বিভিন্ন জেলায় যায়, অর্থাৎ পাইকাররা যেগুলো জেলা থেকে আসে, সেইগুলো বিভিন্ন জেলা, দেশের বিভিন্ন জেলায় কিন্তু লকডাউনের কারণে সেগুলো বন্ধ রয়েছে। তারা পাইকাররা আসতে পারছেন না, বিভিন্ন হাট বাজার বন্ধ রয়েছে। সেই জন্য আসলে উৎপাদিত তাঁত পণ্য নিয়ে কিন্তু অনেকটা বিপাকে পড়েছে সিরাজগঞ্জের তাঁত মালিকরা। তারা যেটি বলছে যে এই দীর্ঘদিনের লকডাউনের ফলে, অর্থাৎ বিভিন্ন জেলায় লকডাউনের ফলে কিন্তু বড় বড় হাট বাজারগুলো বসছে না, যে কারণে তাদের উৎপাদিত শাড়ি কিন্তু তারা বিক্রি করতে পারছে না। আমি একটু জানিয়ে রাখি যে বিশেষ করে সিরাজগঞ্জের সদর, বেলকুচি, শাহজাদপুর এবং এনায়েতপুর এলাকা কিন্তু তাঁত সমৃদ্ধ এলাকা, এবং এখানকার উৎপাদিত তাঁতের পণ্যগুলো কিন্তু সারা বাংলাদেশে আসলে সরবরাহ করা হয়। আমি বিশেষ করে সিরাজগঞ্জের তাঁতের শাড়ি কিন্তু আসলে দেশ বিখ্যাত, এবং এই তাঁতের শাড়ির পাশাপাশি লুঙ্গি, গামছাও কিন্তু উৎপাদন হয়ে আসছে। আমরা যদি একটু জানাই যে সিরাজগঞ্জে প্রায় 2 লক্ষ তাঁত রয়েছে, এবং এই তাঁতের সাথে জড়িত কিন্তু প্রায় 10 লাখ মানুষ কিন্তু এই তাঁতের ব্যবসার সাথে জড়িত। এবং বিভিন্ন এই তাঁতপল্লীগুলোতে আমরা ঘুরে দেখেছি যে সকাল থেকে কিন্তু কাজ চলছে, তাঁত কারখানায় শ্রমিকরা সকাল থেকে কাজ করছে, এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক তাঁত মালিক এই লোকসানের মুখে পড়ে কিন্তু তাঁত কারখানা বন্ধ করে দিয়েছে। আমরা দেখেছি যে তাঁত মালিকরা যেটি বলছে যে ক্রমাগত লোকসানের ফলে এবং উৎপাদিত শাড়ি বিক্রি করতে না পারায় তারা কিন্তু অনেকটাই লোকসানের মুখে পড়েছে, যে কারণে অনেক তাঁতি কিন্তু তাদের তাঁত কারখানা বন্ধ করে দিয়েছে। এবং তারা যেটি বলছে যে সরকারি সহায়তা, পাশাপাশি স্বল্প সুদে যদি ব্যাংক ঋণ পাওয়া যেত, অর্থাৎ তারা কিন্তু যদি ঋণ পেত, সরকারি সহায়তা পেত, তারা কিন্তু আবার এই ব্যবসা থেকে ঘুরে দাঁড়াতে পারত। আর সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট সৈয়দ আব্দুর রব মুক্তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে সরকারের উচ্চ মহলে কিন্তু এই বিষয়টি জানানো হবে, কারণ ইতিমধ্যে সিরাজগঞ্জের এই তাঁত পণ্য কিন্তু গুলোকে কিন্তু জেলার ব্র্যান্ডিং হিসাবে ঘোষণা করেছে, সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই জেলার ব্র্যান্ডিং পণ্য, অর্থাৎ তাঁত পণ্যকে আবারও সেই পূর্বের আগের অবস্থায় ফিরে আনার জন্য তারা কিন্তু আসলে কাজ করবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে তারা যোগাযোগের চেষ্টা করছে। আর তাঁত মালিকদের যেটি দাবি যে এই যে রং ও সুতার এই বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা গেলে কিন্তু তারা আবারও লাভের আশা করছেন, কারণ এই রং ও সুতায় কিন্তু তাঁত পণ্য উৎপাদনের যে মূল উপাদান, সেটি কিন্তু এই রং ও সুতা, এবং এই রং ও সুতার ক্রমাগত মূল্য বৃদ্ধির কারণে তারা লোকসানের মুখে পড়েছে। সেই সাথে এই যে দীর্ঘদিনের লকডাউন, এই লকডাউনের প্রভাবও কিন্তু তাদের পড়েছে এই তাঁত শিল্পতে। বিশেষ করে সিরাজগঞ্জের শাহজাদপুর এবং বেলকুচি উৎপাদিত এই তাঁতের শাড়ি কিন্তু আসলে প্রসিদ্ধ, এবং এইখান থেকে শাড়ি উৎপাদিত হয়ে বিভিন্ন দেশের বিভিন্ন জেলাতে কিন্তু এই তাঁত পণ্যগুলো পাঠানো হয়। পাশাপাশি দেশের বাইরেও কিন্তু এই তাঁত পণ্যগুলো যাচ্ছে বলে জানিয়েছে তাঁত মালিকরা। আর এই লোকসানের পরিমাণ কিন্তু আমরা যদি বলি যে লোকসানের পরিমাণ, তাঁত মালিকরা যেটি বলছে, একটি শাড়ি উৎপাদনের যে খরচ, অর্থাৎ রং, সুতা এবং শ্রমিকের মজুরি, এই যে খরচ, সেটি কিন্তু তারা আসলে তুলতে অনেকটা হিমশিম খাচ্ছে, যে কারণে তারা বলছে যে তাদের ক্রমাগত লোকসান হচ্ছে।
সেই সাথে এই যে বাজার ব্যবস্থা, রং ও সুতার বাজার ব্যবস্থা যদি নিয়ন্ত্রণ করা না যায়, তারা কিন্তু বলছে যে এই তাঁত ব্যবস্থা তারা কিন্তু অনেকটা বন্ধ করে দিবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে সিরাজগঞ্জের সদর, বেলকুচি এবং শাহজাদপুরে আমরা তাঁত কারখানায় খবর নিয়ে দেখেছি যে অনেক তাঁত মালিক কিন্তু তাদের তাঁত কারখানা বন্ধ করে দিয়েছেন এই লোকসানের মুখে পড়ে, এবং অনেক তাঁত মালিক তাদের ঋণগ্রস্ত হয়ে পড়েছে। তারা যেটি বলছে যে স্বল্প সুদে ব্যাংক ঋণ বা সরকারি বেসরকারি সহায়তা যদি বা পৃষ্ঠপোষকতা যদি তারা পেতেন, তারা এই তাঁত পণ্যকে, তাঁত শিল্পকে তারা আবারও ঘুরে দাঁড়াতে পারতেন। আবার সিরাজগঞ্জের যে সবচেয়ে বড় যে তাঁতের হাট, সিরাজগঞ্জের সোহাগপুর এবং শাহজাদপুরে তাঁতের হাট, সেটি কিন্তু করোনার কারণে সীমিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে যেহেতু এই হাটগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসছে এবং করোনা যে ঝুঁকি রয়েছে সেই জেলাগুলো থেকে কিন্তু পাইকাররা আসছে, যে কারণে এই হাটগুলোতে স্বাস্থ্যবিধির কারণে অনেকটা নিয়ন্ত্রণ করা হচ্ছে, যে কারণে তাদের তাঁত পণ্যগুলো সঠিকভাবে বিক্রি করতে পারছে না বলে তাঁত মালিকরা। তো এক কথা বলা যায় যে এই রং ও সুতার বাজার ব্যবস্থা যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে তাঁত মালিকরা বলছেন তাদের এই লোকসানের পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। তো এই ছিল সিরাজগঞ্জের তাঁতপল্লী থেকে আমার কাছে তাঁত শিল্পের সর্বশেষ খবর। ফয়সাল। কোচি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী রিঙ্কু কুন্ড। বিশ্বের ব্যস্ততম নগরী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনে 2 জন বাংলাদেশি নারী প্রার্থী বিজয়ী হতে চলেছেন। তারা হলেন কুইন্স কাউন্টি সিভিল কোর্টের বিচারক পদে অ্যাটর্নি সোমা সাঈদ ও ব্রুকলিনের কাউন্সিল ওমেন হিসেবে শাহানা হানিফ। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের রেকর্ড সংখ্যক বাংলাদেশি ভোট দেন। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। নিউ ইয়র্কের রাস্তায় এ যেন অভাবনীয় দৃশ্য। মাইকে বাংলায় ভোট চাওয়া হচ্ছে প্রার্থীদের পক্ষে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি যেমন ছিল, তেমনি প্রার্থীদের পক্ষেও ভোট চেয়েছেন অনেক বাংলাদেশি। নির্বাচনে 12 জন বাংলাদেশি বিভিন্ন ডিস্ট্রিক্টে কাউন্সিলম্যান পদে প্রার্থী হন। এটা কখনোই হতে পারতো না যদি বাংলাদেশিরা ভোট দিতে বের হতো না। সো আমরা অনেক এক্সাইটেড। নিউ ইয়র্কের কুইন্স কাউন্টি বিচারক পদে প্রার্থী হয়েছিলেন একমাত্র বাংলাদেশি অ্যাটর্নি সোমা সাঈদ। প্রথম বাংলাদেশি আমেরিকান ওম্যান কুইন্স থেকে একজন জাজ হবে, সে মুসলিম, এবং সব কমিউনিটি থেকে আমি সাপোর্ট পেয়েছি। ভোটাররা জানান সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। আমাদের পছন্দ মতো অন্যান্য মেয়র হোক আর অন্যান্য জাজ হোক, সবাই আমাদের প্রতিনিধিত্ব করে, এটাই আমরা চাই। আমরা চাই আমাদের কাউন্সিলের প্রতিনিধিরা ভোটে জয়ী হোক। মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্রেট ও রিপাবলিকান বিজয়ী প্রার্থীরা আসছে নভেম্বরে মূল নির্বাচনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হবেন। তবে সাধারণভাবে ডেমোক্রেটিক সংখ্যাগরিষ্ঠ প্রার্থীরাই নিউ ইয়র্ক সিটিতে বিজয়ী হন। বৈরী আবহাওয়ায় বৃষ্টির মধ্যেও ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট কেন্দ্রের বিভিন্ন নির্দেশনায় বাংলা লেখা ছাড়াও ব্যালট পেপারেও ছিল বাংলা, আর ছিল দোভাষীর ব্যবস্থা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এবার ইঁদুরের উৎপাতে বন্ধ হচ্ছে অস্ট্রেলিয়ার একটি জেলখানা। ইতিমধ্যে কয়েকশো বন্দীকে অন্য কারাগারে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক মাস ধরে দেশটিতে ইঁদুরের প্রজনন বেড়ে যাওয়ায় এমন উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ। ইঁদুরের কারণে বন্ধ হচ্ছে জেলখানা। শুনতে অবাক লাগলেও ঘটনাটি অস্ট্রেলিয়ার। শতকের পর শতক ধরে ইঁদুরের উপদ্রবে ভুগতে থাকা দেশটির নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের একটি জেলখানা এবার বন্ধ হচ্ছে ইঁদুরের উৎপাতে। অঙ্গরাজ্যটির ওয়েলিংটন সংশোধন কেন্দ্রের 400-র বেশি বন্দী এবং 200 কর্মকর্তা কর্মচারীকে কয়েকদিনের মধ্যে অন্য কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কয়েক মাস ধরে ইঁদুরের প্রজনন বেড়ে যাওয়ায় জেলখানায় টিকে থাকা সম্ভব না হওয়ায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় কারা কর্তৃপক্ষ। দেশটিতে এবছরে ইঁদুরের উপদ্রবে ফসলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। এতে কৃষকরা ফসল হানির পাশাপাশি কীটনাশক কিনতে গিয়ে চলে যাচ্ছে অনেক অর্থ। এতে ক্ষতির মুখে তারা। নিউ সাউথ ওয়েলসের পাশাপাশি কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া অঙ্গরাজ্যেও ইঁদুর অতিরিক্ত বেড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা স্থানীয়দের। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। জানাবো খেলার খবর। জিম্বাবুয়ে সফরের জন্য 3 ফরম্যাটের আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রায় 3 বছর পর 3 ফরম্যাটের দলেই ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। প্রথমবারের মতো টি-20 দলে ডাক পেয়েছেন শামীম পাটোয়ারি। এছাড়া টেস্ট দলে ফিরেছেন সাকিব আল হাসান। টেস্ট এবং ওয়ানডের জন্য 17 সদস্য আর টি-20-র জন্য দেয়া হয়েছে 16 জনের দল।
টেস্ট দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন, ফিরেছেন সাকিব আল হাসান। সবশেষ 2018 সালে টেস্ট খেলা নুরুল হাসান ছিলেন সবশেষ শ্রীলঙ্কা সফরে প্রাথমিক স্কোয়াডেও। এবার 3 ফরম্যাটের দলেই আছেন ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলা এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। মুশফিক লিটনের চোটের বিষয়টি মাথায় রেখেই সোহানকে 3 ফরম্যাটে রাখা হয়েছে। এদিকে ওয়ানডে দলে নাইম শেখ ফিরলেও বাদ পড়েছেন সৌম্য শেখ, মেহেদি। যদিও এই দুজনই আছেন টি-20 স্কোয়াডে। এর বাইরে টি-20 দলের চমক শামীম পাটোয়ারির অন্তর্ভুক্তি। চলমান প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে খেলা এই ব্যাটসম্যান বঙ্গবন্ধু টি-20 লিগে ছিলেন দুর্দান্ত ফর্মে। সাকিব আল হাসান 3 ফরম্যাটে থাকায় আত্মবিশ্বাস বাড়বে টাইগারদের। জিম্বাবুয়ে সফরের দল ঘোষণার পর এমনটাই জানিয়েছে বিসিবি নির্বাচক প্যানেল। জিম্বাবুয়ের কন্ডিশন কঠিন হলেও অভিজ্ঞতার বিচারে ইতিবাচক ফল আসবে বিশ্বাস মিনহাজুল আবেদিন নানুর। যদিও টেস্টের আগে ডিপিএলে টি-20 খেলে প্রস্তুতিটা ভালো হয়নি স্বীকার করেছেন হাবিবুল বাশার। নতুন মুখ শামীম পাটোয়ারি আর সোহানের অন্তর্ভুক্তি কিংবা সৌম্য শান্তদের নির্দিষ্ট ফরম্যাটে রাখা হয়েছে সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে। টেস্ট খেলতে চান না সাকিব আল হাসান, এমন গুঞ্জন অনেকবার ভেসেছে মিরপুরের বাতাসে। লঙ্কানদের মাটিতে সবশেষ টেস্ট অ্যাসাইনমেন্টে না থেকে আইপিএলকে বেছে নেয় গুঞ্জনটা আবারও মাথাচাড়া দিয়েছিল। তবে কথাটা অসত্য। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ফরম্যাটেই দলে আছেন নাম্বার 75। খোদ নির্বাচকরাই জানিয়েছেন লাল সাদা 2 বলে খেলতেই মুখিয়ে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার। যদিও ব্যাট হাতে ছন্দ খুঁজে পাননি, তারপরও সাকিবের অন্তর্ভুক্তি মানসিকভাবে এগিয়ে রাখবে গোটা দলকে। সে সব ফরম্যাটে খেলতে চাচ্ছেন এবং আপনি জানেন এই রিসেন্টলি হয়তো ডিপিএলটা ভালো যায়নি, ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য কিন্তু খুব আগ্রহ উদ্গ্রীব হয়ে আছে এবং আমরা মনে হয় ওর কাছে বেস্ট পারফরমেন্স দেখতে পারবো। সেরা খেলোয়াড়কে 3টা ফরম্যাটে পাচ্ছি, এটা আমাদের জন্য অবশ্যই একটা বিরাট প্লাস পয়েন্ট। আমাদের টিমও মোরালি অনেক বুস্ট আপ হবে। সবশেষ 2013 সালে জিম্বাবুয়ে সফরটা মন মতো হয়নি টাইগারদের। 2 ম্যাচ টেস্ট সিরিজ শেষ হয়েছিল 1-1 সমতায়। তবে গেল 8 বছরে বেড়েছে দলের সামর্থ্য। তাই এলিট ফরম্যাটের পাশাপাশি ওয়ানডে আর টি-20তেও লাল সবুজদের ভালো ফলাফলের প্রত্যাশা বোর্ডের। যদিও প্রস্তুতির ঘাটতি আর কন্ডিশনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নির্বাচকরা। ওদের কন্ডিশনটা, কারণ এখন টেম্পারেচার অনেক ঠান্ডা, তো সেই হিসাবে আমরা হোপফুল ইনশাআল্লাহ আমাদের প্লেয়াররা 3টা ফরম্যাটে ভালো খেলবে। যে কয়েকদিন আমরা সময় পাবো এর মধ্যে আসলে আমার প্রিপারেশন নিতে হবে। এখন আসলে এই সময় এর থেকে ভালো প্রিপারেশন নেওয়ার মতো সুযোগ আসলে আমাদের হাতে নেই। খুব ভালো হতো যদি আমরা এখানে ফার্স্ট ক্লাস খেলে তারপর টেস্ট ম্যাচ খেলতে পারি। নুরুল হাসান সোহান দিনের পর দিন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেও জায়গা পাচ্ছিলেন না কোনো ফরম্যাটে। তবে এবার একসঙ্গে ঠাঁই মিলেছে 3টিতেই। দলে নতুন মুখ অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী হার্ড হিটার শামীম পাটোয়ারি। ওয়ানডেতে না খেললেও সৌম্য আছেন টি-20তে। হতভাগা ইয়াসির আলীকে লঙ্গার ভার্সনের জন্য আরও পরিপক্ক করার উদ্দেশ্যেই নাকি দলের সঙ্গে রাখা হয়েছে। সিদ্ধান্ত যাই নেওয়া হয়েছে সবই সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় আর ভবিষ্যতের কথা ভেবে। সিলেকশন প্যানেল যথেষ্ট স্যাটিসফাইড এবং কারেন্ট পারফরমেন্স সবকিছু মিলে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। একদিন পিছিয়ে 26 জুন থেকে শুরু হবে স্থগিত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ। মোহামেডানের 8 ফুটবলার ও কোচ করোনা নেগেটিভ হওয়ায় তাদের সমস্যা নেই মাঠে নামাতে। আবাহনী মোহামেডান বিগ ম্যাচ অনুষ্ঠিত হবে 27 জুন। স্বস্তি মোহামেডান শিবিরে। করোনায় আক্রান্ত হয়েছিল ওদের 12 ফুটবলার সহ 17 জন। একদিনের ব্যবধানেই নেগেটিভ 5 খেলোয়াড় ও কোচ। ফলে যে শঙ্কা তৈরি হয়েছিল সাদা কালোদের প্রিমিয়ার লিগ নিয়ে, সেটা আপাতত শূন্যের কোটায়। পরিবর্তিত সূচিতে একদিন পিছিয়ে স্থগিত হওয়া বিপিএল শুরু হবে 26 জুন বসুন্ধরা রহমতগঞ্জ ম্যাচ দিয়ে। এরপর দিন ঐতিহ্যের লড়াইয়ে ঢাকা ডার্বি খেলবে আবাহনী মোহামেডান। তবে বিপিএল এর বাকি ম্যাচগুলোর সূচি এখনো তৈরি করেনি পেশাদার লীগ কমিটি। 25 তারিখের পরিবর্তে আমরা আগামী 26 তারিখ থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একটি করে খেলা শুরু হবে। 8 জন খেলোয়াড় এবং কোচের যে রিপোর্ট এসেছে সেটি কোভিড নেগেটিভ। পরবর্তী রিপোর্টগুলো আন্ডার প্রসেস আছে। বঙ্গবন্ধু স্টেডিয়াম যেন দেশের ফুটবলের অন্ধের যষ্টি, এবারও হচ্ছে তাই। লকডাউনের কারণে ঢাকার বাইরে বিপিএল আয়োজন সম্ভব হচ্ছে না, আর রাজধানীর আশেপাশে পাওয়া যাচ্ছে না প্রিমিয়ার লিগ স্ট্যান্ডার্ড মাঠ। তাই প্রতিদিন 2টি করে ম্যাচ এখানে করেই লিগের ইতি টানতে চায় বাফুফে। কোভিড-19 তার লকডাউন যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত আমরা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম অর্থাৎ অনলি স্টেডিয়ামেই আমরা পেশাদার লিগের বাকি খেলাগুলা চলবে। তবে ঢাকার কাছাকাছি আমরা 3টি স্টেডিয়াম কিন্তু অনুসন্ধান করছি
দেখেছি কোনো ভালো মাঠ এই রেইনি সিজনে ওই স্ট্যান্ডার্ডে পেশাদার লিগের প্লেয়ারদের স্ট্যান্ডার্ডে পাওয়া কঠিন কাজ। এদিকে প্রিমিয়ার লিগ শেষ দিকে চলে এলেও এখনো ক্লাবগুলোকে বুঝিয়ে দেওয়া হয়নি পার্টিসিপেশনস মানি। তবে বকেয়া টাকা দ্রুতই পরিশোধ করা হবে বলে জানান লিগ কমিটির চেয়ারম্যান। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় লাফিয়ে বাড়ছে মৃত্যু, শনাক্ত একদিনে আরও 85 জনের প্রাণহানি। রাজধানীতে হাসপাতালে বাড়ছে চাপ, ব্রিটেনে ভারতীয় ভ্যারিয়েন্টের হানা, আতঙ্কে প্রবাসীরা। দেশে নাব্য হারানো 24টি নদী খননের সুফল পাচ্ছেন মধ্য পূর্বাঞ্চলের কোটি মানুষ। প্রায় 2000 কিলোমিটার নদীপথ সচল। বন্যার পাশাপাশি কৃষি ব্যয় কমার আশা স্থানীয়দের। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।